হচ্ছে আজকে টপিকটা একটু দেই। আজকে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মাইক্রোটিকের স্ট্যাটিক আইপি, ডাইনামিক আইপি এবং আইএসপি নক ইউজার ক্রিয়েট। আমি শেষের থেকে শুরু করবো। প্রথমে আমরা নক ইউজার ক্রিয়েট করা শিখবো, এরপর ডাইনামিক আইপি শিখবো, এরপরে স্ট্যাটিক আইপি শিখবো। তো দেখেন এটা আমার মাইক্রোটিক। এটা ছিল মাইক্রোটিক। তো আমরা আসলে আইএসপিতে আমরা আসলে নক ইউজার কেন ক্রিয়েট করি, মাইক্রোটিকে আমরা নক ইউজারটা আসলে কেন ক্রিয়েট করি এটা একটু বুঝি ব্যাপারটা। দেখেন আপনার কোম্পানিতে কে কে আছে? আপনার মালিক আছে, তারপরে কে কে আছে? নক ইঞ্জিনিয়ার আছে, তারপরে কে আছে? সাপোর্ট টিম যারা ফিল্ডে কাজ করে। মূলত কিন্তু একটা আইএসপি কোম্পানিতে এই তিন ধরনের লোক থাকে। যে মালিক সে তো মালিক, নক ইঞ্জিনিয়ারে মানে ইঞ্জিনিয়ার হিসেবে কিছু লোক কাজ করে নকে, এবং সাপোর্টে কিছু লোক থাকে যারা কিনা লাইন টাইন টানে মানে ফিল্ডে কাজ করে। তো এখন এরা তো ফিল্ডে কাজ করে, এরা তো ইঞ্জিনিয়ার না। মালিক যেহেতু সে ইঞ্জিনিয়ার থাকতে পারে, সে একজন ইঞ্জিনিয়ার হতে পারে, সে একজন ইঞ্জিনিয়ার, সে একজন ম্যাথমেটিকের দক্ষ লোক হতে পারে। আর নকে যে ইঞ্জিনিয়ার সে তো বরাবর ইঞ্জিনিয়ার। এখন দেখেন ব্যাপারটা কি হচ্ছে, সামটাইম কিন্তু আমাদেরকে এই যে ইনবক্স, এই ইনবক্সের অ্যাক্সেস কিন্তু আমাদের সাপোর্ট টিমকে দিতে হয়। আমাদের কেন দিতে হয় সাপোর্ট টিমকে? সাপোজ ও ফিল্ডে যাবে কাজ করার জন্য, বা ওর কাছে একটা ফোন আসছে ইউজারের কি অবস্থাটা দেখার জন্য, মানে ইউজারের মানে একটা কমপ্লেন আসছে ওর কাছে। তো ওর কিন্তু দরকার হবে যে ওর আপনার ইনবক্স থেকে ও ইউজারের স্টেটমেন্টটা, কন্ডিশনটা কিন্তু ও দেখার দরকার হবে ওর। ও কি মানে বারে বার যে মানে সারাদিনে তো আর একটা ফোন আসে না, কয়েকশো ফোন রিসিভ করে। তো কয়েকশো বার কি নক ইঞ্জিনিয়ারকে ফোন দিয়ে বলা যায় এরকম যে দেখেন তো কি অবস্থা এই ইউজারটার? এটা কিন্তু বিরক্তিকর এবং সময় সাপেক্ষ এবং কোম্পানির জন্য কস্টলি। কেন? কারণ ওই সাপোর্টের মেম্বারকে কি করতে হচ্ছে, ওই নককে বারে বারে ফোন দিতে হচ্ছে। এটা কিন্তু মানে একটা কস্টলি ব্যাপার। কিন্তু আমরা যদি ব্যাপারটা এরকম চিন্তা করি যে সাপোর্ট টিমের জন্য, সাপোর্ট টিমের 2জন বা 3জন যে কজন লোক আছে, সাপোর্ট টিমের জন্য আমরা একটা উইনবক্সে বা মাইক্রোটিকে অ্যাক্সেসের একটা প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে সাপোর্ট টিম যারা কাজ করে তো অশিক্ষিত, অত মাইক্রোটিকে কিছু বুঝে না। এখন আপনি যদি মাইক্রোটিকের ফুল অ্যাক্সেস, এই যে এখানে যেমন ফুল অ্যাক্সেস আছে, আপনি যা খুশি তাই করতে পারেন, এই ফুল অ্যাক্সেস যদি ওকে দিয়ে দেন, সাপোজ ও চেক করতে যায় মনের ভুলে আর এইখানে কি হলো, ধরেন যে এইখানে ধরেন যে মনের ভুলে ডিলেট হয়ে গেল, ও কিন্তু টের পাবে না কি ডিলেট হয়েছে, কিন্তু সাপোজ মনের ভুলে ওর অজান্তে ডিলেট হয়ে গেছে বা কোন একটা রাউট চলে গেছে, এখন তো পুরো দৌড়াদৌড়ি অবস্থা হয়ে গেছে, হতে পারে না এরকম। তো আমরা কি করি, আমরা ওদেরকে মাইক্রোটিকের একটা অ্যাক্সেস দেই। কিরকম অ্যাক্সেস দেই? ও মাইক্রোটিকে লগ ইন করতে পারবে উইন্ডোজ দিয়ে, কিন্তু ও কিচ্ছু করতে পারবে না, ও শুধু দেখতে পারবে। ওই যে বললাম যে শুধু ক্লায়েন্টের ক্লায়েন্টের যে পরিস্থিতিটা, ওই পরিস্থিতিটা ও শুধু দেখতে পারবে, ও দেখে ওই সাপোর্ট নিতে পারবে, এই আর কি। এর বাইরে ও কোনো কিছু ভুল করে যদিও ওর কোনো জায়গায় চাপ পড়ে যায়, কিচ্ছু হবে না, একেবারে টেনশন ফ্রি। এটা আমরা কিভাবে করি? এবং নক ইঞ্জিনিয়ারের জন্য একটা ইউজার আমরা ক্রিয়েট করব,
এবং মালিকের জন্য একটা ইউজার ক্রিয়েট করবো, এবং এদেরকে আমরা আলাদা আলাদা গ্রুপ ওয়াইজ ক্রিয়েট করবো। গ্রুপে আমরা এদেরকে আলাদা আলাদা গ্রুপে রাখবো। সেটা কিভাবে করবো? চল ম্যাকডিকে যাই। আমরা চলে যাবো হচ্ছে সিস্টেমে, সিস্টেম থেকে যাবো হচ্ছে আমরা এখানে, যেখানে যে ইউজার, এখানে যাব। এখানে কখনোই আপনারা তুমি ইউজার ক্রিয়েট করার আগে কখনোই এটাকে ডিসেবল করবেন না বা ফেলে দিবেন না, কখনোই না, ঠিক আছে? তখন কিন্তু মাইক্রোটিকে রিসেট করা লাগতে পারে। সো আগে ইউজার ক্রিয়েট করবেন, আগে বিভিন্ন অনুযায়ী মানে গ্রুপ অনুযায়ী আপনার এখানে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সাজাবেন, তারপরে আপনি এটা ডিসেবল করে রাখতে পারেন, কারণ এটা হচ্ছে ডিফল্টটা ডিসেবল করে রাখাই ভালো। এটা যদি এরকম থাকে তো যে কেউ আপনার নেটওয়ার্কের সাথে অ্যাড হয়ে ও জাস্ট কিন্তু লগ ইন করতে পারবে, যে কেউ। তো আমরা এটাকে ডিসেবল করবো তখনই, আগে আমাদের গ্রুপগুলো সাজানোর পরে, আগে না। তখন কি করবো দেখেন, আমি এখন যাবো হচ্ছে গ্রুপে। এই যে গ্রুপ নামে একটা অপশন আছে, এই গ্রুপে এখানে আমরা 3টা গ্রুপ তৈরি করবো, কারণ আমার কোম্পানিতে 3 ধরনের মানুষ, মালিক, নক ইঞ্জিনিয়ার এবং সাপোর্ট, 3 ধরনের মানুষ। আমি তো মালিকের জন্য একটা গ্রুপ আগে বানাচ্ছি। প্লাস বাটন ক্লিক করলাম, এখানে নাম দিচ্ছি ওনার দিলাম। এখন যে মালিক, এ হচ্ছে মালিক, তাহলে এর কি কোনো ধরা বাঁধা নিয়ম আছে যে ইউজ করতে পারবে, ইউজ করতে পারবে না? কারণ তো মালিক, ওর পুরো সব জায়গায় অ্যাক্সেস। তাহলে কি করবেন, এই যে পলিসি সব জায়গায় টিক দিয়ে দেন, সব জায়গায় টিক, কারণ মালিক, ওর কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যা খুশি তাই করতে পারে, ঠিক আছে? সব দিক দিয়ে দিলাম ওনার, জাস্ট অ্যাপ্লাই, ওকে। মালিক নাম, ওনার নামে একটা গ্রুপ আমরা ক্রিয়েট করছি। আবার প্লাস বাটন ক্লিক করেন, এখানে হচ্ছে আমরা নক ইঞ্জিনিয়ারের জন্য এখন একটা গ্রুপ বানাচ্ছি। আচ্ছা, নক ইঞ্জিনিয়ার যে আপনার মাইক্রোটিকে কাজ করে ইঞ্জিনিয়ার, তো পরে আপনি চাচ্ছেন অ্যাক্সেস, ও কি কি অ্যাক্সেস করতে পারে ওইগুলো আপনি এখানে দিয়ে দিবেন। ও লোকাল চেক করতে পারবে, টিক দিলাম। ও এসএসএল চেক করতে পারবে, ও মাইক্রোটিক রিপোর্ট দিতে পারবে, ও রাইট করতে পারবে, ও টেস্ট করতে পারবে, পাসওয়ার্ডও ক্র্যাক করতে পারবে, এগুলো না দিলেও চলবে। টেলনেট করতে পারবে, এফটিপি সার্ভারে অ্যাক্সেস করতে পারবে, রিড করতে পারবে পলিসি। এই উইনবক্সটা কিন্তু সব গ্রুপে টিক দিতে হবে। উইনবক্সটা টিক না দিলে কিন্তু কেউ লগ ইনই করতে পারবে না উইনবক্সে। উইনবক্সে টিক দেওয়া মানে যে সে উইনবক্সের অ্যাক্সেস পাচ্ছে, ঠিক আছে? ওয়েব সার্ভারে সে লগ ইন করতে পারবে, আর এখানে ভ্রমণ, এটাতে সে করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। তো এই কটা আমি তাকে দিলাম না, ঠিক আছে? এই বিষয়গুলো আমি তাকে দিলাম না, এই বিষয়গুলো তেমন ইউজও হয় না, দরকারও নাই। সো মোটামুটি নক ইঞ্জিনিয়ারকে আমি এই বিষয়গুলোর উপরে তাকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম মাইক্রোটিকে, অ্যাপ্লাই, ওকে। এখন কি করব, আমার সাপোর্টের যে পোলাপাইন দিয়ে আছে ওই পোলাপাইনের জন্য আমি একটা গ্রুপ ক্রিয়েট করব, সাপোর্ট টিমের পোলাপাইনকে আমি কি বলছিলাম আমার কন্ডিশন অনুযায়ী, যে ওরা শুধুমাত্র মাইক্রোটিক উইনবক্সে লগ ইন করতে পারবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, শুধু দেখতে পারবে। তা দেখার জন্য কি, রিড, শুধুমাত্র দেখতে পারবে, রিড, এবং কি করবে, উইনবক্সে লগ ইন করতে পারবে, জাস্ট এই দুইটা টিক। কখনো কিন্তু রাইটে টিক দিবে না, রাইটে টিক দিলে কিন্তু আবার অ্যাক্সেস পাওয়া যাবে। জাস্ট ও রিড করতে পারবে, মানে পড়তে পারবে, দেখতে পারবে, আর হচ্ছে উইনবক্সে লগ ইন করতে পারবে, এই দুইটা। অ্যাপ্লাই, ওকে। তাহলে দেখেন আমরা 3 ধরনের গ্রুপ তৈরি করছি। এখন এই গ্রুপের আন্ডারে আমরা টিম মেম্বারদেরকে অ্যাড করব। চলে যাব ইউজারে। প্রথমে আমি মালিকের একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি, প্লাস বাটনে ক্লিক করলাম, মালিকের নাম ধরেন যে করিম, নাম দিলাম। এই যে দেখেন গ্রুপ, করিম হচ্ছে মালিক,
তাহলে গ্রুপের থেকে কিন্তু মালিককে মালিকের গ্রুপে দিয়ে দিব। এই যে দেখেন, এই যে ওনার একটা গ্রুপ যে বানাইলাম আমরা, এখানে যে গ্রুপটা বানাইলাম ওনার, পাসওয়ার্ড দেন। এখানে কমেন্ট দিয়ে দিতে পারেন করিম ওনার, জাস্ট অ্যাপ্লাই, ওকে। দেখেন এখন কিন্তু একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, কি এটা বড় হাতের দিছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু দেখেন এই যে ওনার গ্রুপের আন্ডারে আছে। এখন নক ইঞ্জিনিয়ারের জন্য একটা ইউজার আমি ক্রিয়েট করতেছি। আমাদের নক ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে এটা। তাহলে গ্রুপ থেকে কিন্তু ওই যে নক ইঞ্জিনিয়ারের ওই গ্রুপে ওকে ফেলাবো। এইভাবে যতজন নক ইঞ্জিনিয়ার এই কোম্পানিতে আসবে সবাইকে নাম দিব আলাদা আলাদা, এবং এই নক ইঞ্জিনিয়ার গ্রুপের আন্ডারে তাকে আমরা ফেলে দিব। অ্যাপ্লাই, ওকে। দেখেন যেটা নক ইঞ্জিনিয়ার গ্রুপের ভিতরে আছে। এখন সাপোর্টের বলে আপনার অ্যাড করবো একটা, জান যে আমার নাম হচ্ছে রহিম, তো সাপোর্টে কাজ করে রহিম আন্ডারস্কোর SUPPORT সাপোর্ট। এইবার গ্রুপে যে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে গ্রুপের যেন এগুলোর ভিতরে না আসে, তাহলে কিন্তু আবার অ্যাক্সেস পাওয়া যাবে। এই যে সাপোর্ট টিম, এই সাপোর্ট টিমের গ্রুপটা দেখাই দিলাম। পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, থাক, ওকে পাসওয়ার্ড দিলাম না, শুধু ইউজার নেম দিলাম রহিম আন্ডারস্কোর সাপোর্ট, অ্যাপ্লাই, ওকে। দেখেন তিনটা আমি এখানে ক্রিয়েট করছি। এখন আপনি চাইলে এটাকে এই যে অ্যাডমিন যে ডিফল্ট, এটাকে ডিসেবল করে দিতে পারেন। এই যে ক্রস বাটন দিয়ে ডিসেবল। আচ্ছা, আমি এখন এটার মধ্যে লগ ইন করা আছে, তো এই কারণে ডিসেবল হতে দিচ্ছে না। যাই হোক, আমি যদি এখন লগ আউট দিয়ে দেই এবং এই যে ওনার এটা দিয়ে যদি লগ ইন করি, দেখেন এখানে নাম দিলাম করিম, পাসওয়ার্ড কি ছিল 1 2 3, সে তো ওনার মালিক না। আমি কিন্তু ঢুকে বসছি, ওর কিন্তু সব অ্যাক্সেস দেওয়া আছে, কিন্তু মাইক্রোডিকল যা খুশি তাই করতে পারে। এখন আমি ডিফল্টটাকে দেখেন ডিসেবল করে দিচ্ছি। আচ্ছা, ওকে ডিসেবল করতে দিবে না, কারণ হচ্ছে ডিফল্ট তো ডিসেবল করতে দিবে না। আপনি চাইলে এখানে ইয়া করতে পারেন, পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। এটা যদি 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 আপনাকে রিমুভ করতে না দেয়, মাইক্রো যদি রিমুভ করতে না দেয়, তাহলে কি করবেন, এই যে পাসওয়ার্ডে যাবেন, বাই ডিফল্ট কি থাকে, বাই ডিফল্ট কিন্তু অ্যাডমিনে কোনো পাসওয়ার্ড থাকে না। দেখেন এটা হচ্ছে ডিফল্ট, মাইক্রোডিকের ডিফল্ট, কোনো পাসওয়ার্ড থাকে না, জাস্ট ঢুকে পড়লাম। কিন্তু আমাদের তো এটা রাখা যাবে না, এটা আমাদের সিকিউরিটির বিষয়। তাহলে আমি এটাকে ডাবল ক্লিক করবো, আমাকে তো রিমুভ করতে দিচ্ছে না, তাহলে কি করবো, এটাকে আমি এই যে পাসওয়ার্ডে যাবো, 1 2 3 4 5 6, একটা পাসওয়ার্ড আমি শক্তিশালী একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। আচ্ছা, এখন দেখি, দেখেন এখন কিন্তু আর অ্যাডমিন দিয়ে লগ ইন করবে না, এভাবে ডিফল্ট আর লগ ইন করবে না। দেখছেন ইউজার নেম পাসওয়ার্ড, কিন্তু আমি যদি আমার পাসওয়ার্ডটা যেটা সেট করছি এটা দিয়ে দেই, আমি লগ ইন করতে পারবো। দেখেন অ্যাক্সেস দিয়ে দিছে। তো করিম দিয়ে লগ ইন করছি আমরা, এখন আমরা নক ইঞ্জিনিয়ারেরটা দিয়ে লগ ইন করবো। দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। এও কিন্তু সবকিছু করতে পারবে। দেখেন অ্যাড্রেসে যান, ও চাইলে এটাকে ডিসেবল করতে পারবে। এই যে ডিসেবল হয়ে গেল, কারণ তো ইঞ্জিনিয়ার, ও তো অ্যাক্সেস দেওয়া আছে, ও চাইলে এটাকে ডিসেবল করতে পারবে। ও চাইলে একটাকে ফেলে দিতে পারবে, যে ফেলে দিল, এটাকেও ফেলে দিতে পারবে। ঠিক আছে, যা খুশি তাই করতে পারবে, সমস্যা নেই। এখন আমরা যাবো হচ্ছে আমাদের সাপোর্টের, ওইটা দিয়ে আমি ওরা কানেক্ট করবো। সাপোর্ট দিয়ে আমাদের কন্ডিশন ছিল যে সাপোর্টের পোলাপান ওরা শুধু মাইক্রোটিক দেখতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না। সাপোর্টের টিমের কোনো পাসওয়ার্ড নাই, শুধু ইউজার নেমটা। দেখেন এখন ও যদি কিছু করতে যায়, দেখেন কি বলে, ও যদি এটাকে ডিসেবল করতে যায়, দেখেন কি বলছে, কুড নট চেঞ্জ অ্যাড্রেস, নট পারমিটেড, অর্থাৎ ওর কোনো পারমিট নাই।
ও পারতেছে না। এবং দেখেন এখানে ক্লিক করে এখানে কিন্তু সব দেখেন ইয়া হয়ে আছে, হাইড হয়ে আছে। এই যে ক্রস, ডিজেবল, এনাবল সবগুলো কিন্তু হাইড হয়ে আছে, ওর কোনো অ্যাক্সেস নাই। এখন দেখেন আমি ডিলিট বাটন চাপতেছি, ডিলিট, এই যে টাপ দিলাম, ডিলিট যাবে না, যাবে না, কিচ্ছু না। এখন যদি ভুল করেও কিছু করে তারপরেও কোন কিচ্ছু হবে না। দেখেন আমি ইন্টারফেসে গেলাম, আমি আচ্ছা ব্রিজে যাই, আমি ব্রিজটাকে ফেলে দিই, দেখেন ডিলিট যদি দিই, রিমুভ করি, আচ্ছা ডিজেবল করি, দেখেন নট পারমিট। এখন আমি যদি ডিলিট বাটনে চাপি, দেখেন চাপতেছি, যাচ্ছে না, যাবে না, কিচ্ছু হবে না। ভুল করে যদি কোনো চাপ লাগে ওর এখন আর কিচ্ছু হবে না, শুধু দেখতে পারবে, অবজার্ভ করতে পারবে। দেখেন এই যে দেখতে পারতেছে যে ইথার 2 দিয়ে কতটুকু ব্যান্ডউইথ যাচ্ছে, ইথার 1 দিয়ে কতটুকু ব্যান্ডউইথ আসতেছে, কোন একটি ইউজারের কি অবস্থা, ঠিক আছে, ইউজার কি ইউজার ক্রিয়েট করা আছে, ও শুধু তাকায় তাকায় শুধু দেখতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না। বুঝে গেছে আমাদের ইয়াগুলা, ইউজার গ্রুপের ক্রিয়েটের ইয়াগুলো বোঝা গেছে? জি ভাইয়া বুঝতে গেছে। হ্যাঁ বলেন। আমি ধরেন কাউকে চাচ্ছি যে শুধু সে ক্লায়েন্ট লিস্ট দেখবে, মানে ওই যে পিপি ইউজার গুলা, এরকম কোন আছে কিনা, যে কিছু ফাংশন উনি দেখবে, বাকি ফাংশন গুলো উনি দেখতে পারবে না। আসলে যখন ও উইনবক্সে ঢুকবে, উইনবক্সে ঢোকার পরে ওর কাছে এখানে এরকম কোন মাইক্রোটিক কোন অপশন রাখে নাই যে কিছু কিছু জিনিস দেখতে পারবে, কিছু জিনিস দেখতে পারবে না, এরকম আসলে রাখে নাই। ঠিক আছে, ও শুধুমাত্র সবকিছুই ও দেখতে পারবে কিন্তু কোনো কাজ করতে পারবে না, এবং দেখতে পারবে কিন্তু ভিতরের কন্ডিশন কিন্তু দেখতে পারবে না। যেমন ধরেন যে এখানে আমাদের ব্রিজ করা আছে, দেখেন, আচ্ছা দেখেন এই যে এখানে দেখেন এটার ইন্টারফেসটা দেখেন, এখানে ব্রিজ পোর্ট এখানে অ্যাসাইন করা আছে, ও শুধু দেখতে পারবে কিন্তু এখানে কিন্তু ও টাচ করতে পারবে না, কিচ্ছু হবে না। এখানে ম্যাক্রোটিক এরকম ভাবে করে নাই যে ও এই অপশন গুলো দেখতে পারবে না, এই অপশন গুলো দেখতে পারবে, এইগুলো পারবে না, এগুলো পারবে, এরকম আসলে কোনো অপশন না। ও সবই দেখতে পারবে কম বেশি, কিন্তু কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, যারা সাপোর্টের এখানে দিবেন তাদেরকে হচ্ছে আমাদের ইয়া করতে হবে। এই দেখেন আপনার হচ্ছে উইন্ডোজ কিন্তু সবার জন্য ঠিক থাকতে হবে। উইন্ডোজ যদি সবার জন্য ঠিক না থাকে তাহলে দেখেন ও কিন্তু কানেক্ট হবে না। দেখেন আমি যে আরেকটা গ্রুপ ক্রিয়েট করি, সাপোজ টেস্ট, এখানে আমি শুধু রিড দিলাম, রাইট দিলাম, সবই দিলাম, দেখেন আমি সবই দিচ্ছি, কিন্তু উইন্ডোজ দিব না, তাহলে কি হয় দেখেন ব্যাপারটা, আমি সব দিয়ে দিলাম কিন্তু উইন্ডোজ দিব না। অ্যাপ্লাই, ওকে, টেস্ট করি, এই যে টেস্ট। এবার একটা ইউজার আমি যদি বানাই, ইউজার নাম কি দিব, টেস্ট 1, ওকে আমি ফেলাইলাম টেস্টের আন্ডারে। আমি কিন্তু ইনবক্স টিক দিই নাই, টেস্টে কোনো পাসওয়ার্ড রাখলাম না, জাস্ট অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন আমি যদি লগ আউট দিই, যেহেতু আমি টেস্ট 1 দিয়ে ট্রাই করি, টেস্ট 1 কোনো পাসওয়ার্ড নাই, আমাকে লগ ইন করতে দিবে না, দেখছেন, আমি কিন্তু লগ ইন করতে দিবে না। কিন্তু আমি যদি এখানে ওই গ্রুপের ভিতরে আবার টিক দিয়ে দিই, তাহলে কি হয়, টেস্টের ভিতরে উইনবক্স টিক দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এবার ডিসকানেক্ট করলাম, টেস্ট 1 কোনো পাসওয়ার্ড নেই, আমি কিন্তু ঢুকে গেছি। বুঝতে পারছেন কেন উইনবক্স আমি টিক দিব? উইনবক্স আমরা সবগুলোতেই টিক দিব। বোঝা গেছে?
জি ভাই, বোঝা যাচ্ছে। তাহলে আমরা ডাইনামিক আইপি স্ট্যাটিক আইপি নিয়ে কথা বলি এখন, নাকি আরো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ভাই আরেকটু জানার হ্যাঁ ছিল, বলেন। এখানে যে যার ফুল পারমিশন, হ্যাঁ, হ্যাঁ তাকে আপনি ওই যে কিছু এক্সট্রা ইয়ের মধ্যে ঠিক দেওয়া হয়েছে, এগুলার কারণে যে পরবর্তীতে কোনো ক্লাস হবে নাকি এই ক্লাসে একটু বুঝাই দেবে ওই মডিউলগুলো কি কি দেওয়া? কোনগুলা কোনগুলা এখানে? যে ফুল পারমিশন দিতে গিয়ে ধরেন এই যে রোমন, এপিআই, এফটিপি, হ্যাঁ, ওয়েব, এরকম কিছু ফিচার ছিল। আচ্ছা, এই ফিচার গুলো বুঝবেন তাই? আচ্ছা, লোকাল নিয়ে যদি কথা বলি, লোকালটা হচ্ছে লোকাল ইউজারের যে ল্যান্ডপোর্টটা ওইটা, ঠিক আছে? মাইক্রোটিক কিন্তু ডিটারমাইন মানে সিদ্ধান্ত নিতে পারে যে কোনটা ওর লোকাল এন্ডে আছে, কোনটা আইএসপি এন্ডে আছে। তো যখনই দেখে যে মানে পাবলিক আইপি মানে রিয়েল আইপি দিয়ে যখন কোনো এন্ডে কানেক্টেড, তখন ও বুঝে এটা আইএসপি এন্ডে। আর যখন ও দেখে যে কোনো প্রাইভেট আইপি দিয়ে কানেক্টেড কোনো পোর্ট, তার মানে ও এটা ধরে নেয় যে এটা আমার লোকাল। সো লোকালিটিক মানে হচ্ছে লোকাল এন্ডে মাইক্রোটিকের অ্যাক্সেস পাবে। এসএসএইচ সিকিউ শেল, এর ফুল মিনিং হচ্ছে সিকিউ শেল, অর্থাৎ হচ্ছে অন্য নেটওয়ার্ক থেকে যদি মাইক্রোটিকে ইঞ্জিনিয়ার লগ ইন করতে চায় বা কেউ যদি লগ ইন করতে চায়, তাহলে এসএসএইচটা টিক দেওয়া থাকলে সে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে রিমোটলি। আর হচ্ছে রিপোর্ট, এই যে রিপোর্ট, ঠিক আছে? এই রিপোর্টটার অ্যাক্সেস দেওয়ার কথা বলা হয়েছে। রাইট মানে কি? মানে কনফিগার করা। সে কি কনফিগার করতে পারবে? হ্যাঁ পারবে। টেস্ট মানে হচ্ছে সিস্টেম টেস্ট করতে পারবে কিনা, মানে কোনো কিছু টেস্ট করতে পারবে কিনা। কোনো যেমন ধরেন এইখানে দাঁড়ান, এই যে মাঝে মাঝে পিং টেস্ট করতে হয়, ঠিক আছে? এখানে আইপি অ্যাড্রেস ধরে পিং টেস্ট করতে হয়, এগুলো দেখাবো আপনাদের অ্যাডভান্স লেভেলে। এই পিং টেস্ট বা এই টেস্ট, এই ধরনের কোনো টেস্ট সে করতে পারবে কিনা, যদি ঠিক দেওয়া থাকে তাহলে সে করতে পারবে। পাসওয়ার্ড, সে পাসওয়ার্ড কি করতে পারবে, মানে কি বলে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে কিনা কোন ইউজারের পাসওয়ার্ডে, যে আমরা যেখানে ক্রিয়েট করলাম এখানে মাত্র ক্রিয়েট করতে পারবে। স্নিপ, এটা ব্যবহার আমি জানি না, এটা আমাদের ইউজ হয় না। এপিআই, এটা হচ্ছে এক রাউটার থেকে আর এক রাউটারের রাউটিং প্রোটোকল, মানে এক ম্যাক্রোটিক থেকে আর এক ম্যাক্রোটিকে যদি কখনো রাউটিং করতে হয়, এগুলো দেখাবো। আইপি, এই যে দেখেন রাউট, এটা রাউট। এখানে আমরা কি করি, এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে রাউট করি। এখানে জাস্ট প্লাস বাটন থেকে আমরা রাউট অ্যাড করি, ঠিক আছে? সেই রাউটিং এ আচ্ছা আমরা কি করি, এপিআই ঠিক দেওয়া থাকলে এই রাউটটা আমরা ইউজ করতে পারি। ডিউটের অ্যাপ আসলে আমি জানি না, এগুলো আমি ইউজ করে নিই কখনো, এটা জানিও না। টেলনেটটা হচ্ছে, এটা হচ্ছে সিকিউ শেলের মতোই, অর্থাৎ আপনি রিমোটলি যদি লগ ইন করতে চান তাহলে টেলনেট বা এসএসএইচ এই দুইটা যে কোনো একটার মাধ্যমে লগ ইন করতে পারবেন। এফটিপি, মাইক্রোটিকের সাথে যদি এফটিপি সার্ভার কানেক্টেড রাখতে চান, বাই এনি চান্স মাইক্রোটিকের সাথে যদি এফটিপি সার্ভার কানেক্টেড রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি মাইক্রোটিক থেকে এফটিপি কে কন্ট্রোল করতে পারবেন কিনা, দ্যাটস এটা। রিড মানে হচ্ছে যে ওই যে সাপোর্ট দেখাইলাম মাত্র, যে শুধুমাত্র দেখতে পারবে। পলিসি, মাইক্রোটিকের যে বিভিন্ন পলিসি আছে, যে রুলস গুলো আছে, এগুলা কি আপনি অ্যাকসেপ্ট করতেছেন এই ইউজার ক্রিয়েটের মাধ্যমে? আমি বললাম যে হ্যাঁ, ঠিক দিচ্ছি, হ্যাঁ আমি মানে মাইক্রোটিকের পলিসি আমি মেনে নিচ্ছি, ঠিক আছে? উইনবক্স তো দেখাইলাম, উইনবক্স। ওয়েব, আচ্ছা মাইক্রোটিক কিন্তু আপনার ওয়েব দিয়ে লগ ইন করা যায়, এই যে এখানে এভাবে কিন্তু লগ ইন করা যায়, ওয়েব দিয়ে লগ ইন করা যায়। এখানে জাস্ট একটা আইপি অ্যাড্রেস ধরে, অর্থাৎ আপনার যে আইপি অ্যাড্রেসটা আপনার এখানে থাকবে, ওই আইপি অ্যাড্রেস ধরে আপনি লগ ইন করতে পারবেন। হ্যাঁ আমরা কি, আচ্ছা এটা দেখাচ্ছি যে আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারি কিনা, এটা দেখবো আমরা। মেবি আমরা পারবো না, কারণ আমাদের পারা উচিত না। আমরা এখানে আইপি অ্যাড্রেস যখন সেট করবো, তখন আমরা আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারবো ব্রাউজারে, এই যে ব্রাউজার দিয়ে। এরকম আপনার টিপি লিঙ্ক রাউটারে ঢুকি না আমরা, এরকম https 192.168.0.1 এরকম টিপি লিঙ্ক রাউটারে আমরা ঢুকি না। সো এরকম হচ্ছে আপনি মাইক্রোটিক অ্যাক্সেস করতে পারবেন চাইলে, একটা আইপি সেট করে নিয়ে। এরপর হচ্ছে সেন্সিটিভ,
সেনসিটিভ মানে হচ্ছে আপনার একেবারে ইনার লেভেলের যে আপনার একেবারে ভিতরের কিছু কনফিগারেশন, মানে সেনসিটিভ কনফিগারেশন, যেমন ভিপিএন কনফিগারেশন। ভিপিএন একদম সেনসিটিভ একটা কনফিগারেশন। ভিপিএন যদি কেউ জানে, আপনার ভিপিএন এর ইউজার নেম পাসওয়ার্ড যদি কেউ জানে, সে কিন্তু অনায়াসে আপনার ম্যাকরোটিক হ্যাক করতে পারবে। সো এই সেনসিটিভ ইনফরমেশন গুলো কি সে অ্যাক্সেস করতে পারবে? টিক দেওয়া থাকলে মানে হচ্ছে হ্যাঁ সে পারবে। রোমন, এই ব্যাপারটা হচ্ছে এইখানে, এই যে কানেক্ট টু রোমন। কি বলছে? রোমন ইজ নট এনাবল অন দ্য রাউটার, মানে হচ্ছে মানে এটা আসলে আমরা মূলত সিকিউরলি লগ ইন করার জন্য ইউজ করি। মূলত সিকিউরলি এটা আমাদের ভিতরের লোকাল নেটওয়ার্ক থেকে সিকিউরলি লগ ইন করার জন্য এটা আমরা অ্যাক্সেস করি এই রোমন দিয়ে। সো রোমন কি সে অ্যাক্সেস পাবে? হ্যাঁ পাবে। আর টি ক্যাপ না, এটা আমি জানি না। ঠিক আছে, টি ক্যাপটা আমরা কখনো, আমি মূলত টি ক্যাপ, ডিউট, স্নিপ এই তিনটা আমি ইউজ করি নাই কখনো, আমি জানিও না। তো বাকিগুলো আমি জানি, সো বাকিগুলো আমি আপনাকে বললাম। আশা করি ক্লিয়ার। আর কোনো কোশ্চেন? বলেন। না ভাইয়া কোনো কোশ্চেন নেই। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আসলে রাইট এবং ফুল পারমিশনের মধ্যে আসলে স্পেসিফিক পার্থক্যটা কোথায়? কোনটা ভাইয়া? রাইট এবং ফুল পারমিশনের মধ্যে রাইট এবং রিড, রাইট এবং ফুল পারমিশন, ফুল অ্যাক্সেস, রাইট অ্যাক্সেস এবং ফুল অ্যাক্সেসের মধ্যে আসলে এইটা এখানে দেখেন কিছু কিছু জিনিসে কিন্তু এই যে রাইট, এখানে এটা ম্যাক্রোটিকের ডিফল্ট ক্রিয়েট করা ছিল এই তিনটা, ফুল, রিড, রাইট। দেখেন এখানে কিন্তু ফুল লগ ইন করা ছিল। আচ্ছা, আপনারা ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু যাবেন না, ঠিক আছে? জাস্ট 5 মিনিট একটু থাকবেন, আমরা ক্লাসের বিষয়ে একটু কথা বলবো। আমি ক্লাসটা শেষ করি। এখানে রাইট দেখেন, এখানে কিন্তু সব অ্যাক্সেস দেওয়া নাই, যে ডিউট, এফটিপি, পলিসি এগুলো কিন্তু দেওয়া নাই, কিন্তু এই যে ফুলের ভিতরে কিন্তু সব অ্যাক্সেস দেওয়া আছে বলে ম্যাক্রোটিক এটাতে ফুল নামে সেভ করছে। দেখেন সব দেওয়া আছে। এই ডিউটটা এটা ইউজ করে না, ডিউটটা দরকার হয় না। এখানে চাইলে নামও চেঞ্জ করে দিতে পারতেন, আপনার ইচ্ছা। আর রাইট মানে হচ্ছে কনফিগার করতে পারবে। সহজ ভাষা হচ্ছে রাইট টিক থাকা মানে হচ্ছে সে কনফিগারেশন করতে পারবে। যদি দেখাই তাহলে একটা ইউজার আমি ক্রিয়েট করি, ধরেন টেস্ট, এই ইউজারটার আমি সবগুলো উঠাই দিলাম। দেখেন আমি সব উঠাই দিলাম, সব উঠাই দিচ্ছি, খালি রাইট রাখছি, রিড রাইট রাখছি আর উইন্ডোজ রাখছি। এখন দেখেন ব্যাপারটা কি হয়। টেস্ট ওয়ান না, দেখেন ও কিন্তু চাইলে কনফিগার করতে পারবে, কিন্তু ওর কিন্তু কিছু লিমিটেশন দেওয়া আছে। কি লিমিটেশন দেখাই? দেখেন লিমিটেশনটা হচ্ছে, না ওর কোনো লিমিটেশন দেওয়া নাই এখন, মানে ও এখন পুরা কনফিগার করতে পারবে। দেখেন ও চাইলে এটাকে ডিসেবল করতে পারবে, ডিসেবল হয়ে গেছে, চাইলে আবার এনাবল করতে পারবে, ও যদি চায় এটাকে রিমুভ করতে পারবে, রিমুভ করে দিছে। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে ওকে আমি রাইট পারমিশন দিছি। রাইট পারমিশন মানে হচ্ছে কনফিগার করার পারমিশনটা, মানে ও পারবে কনফিগারেশন করতে। ব্যাপারটা কি বোঝা গেছে এখন? আর রিড পারমিশন মানে হচ্ছে ও শুধু তাকায় 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 দেখতে পারবে, আর কিচ্ছু করতে পারবে, খালি অবজার্ভ করতে পারবে যে কি হচ্ছে ম্যাক্রোটিকে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল। আমরা ফুল পারমিশন আছে, এখন আমি কাউকে যদি রাইট পারমিশন দেই, ওকে আমাকে ডিসেবল করে রাখতে পারবে? কি যে আপনি ফুল পারমিশন দিচ্ছেন, যাওয়ার পরে আমি রাইট দিছি, আমরা একটু দেখি। হ্যাঁ আমরা দেখি, সাপোজ আমি এখন অ্যাডমিন দিয়ে লগ ইন করছি, অ্যাডমিনে ফুল পারমিশন দেওয়া আছে, তাহলে আমরা দেখি যে আমরা যে
এই যে মালিককে আমরা ডিসেবল করে দিই, দেখি পারি কিনা। এই যে মালিক করিম, পারছি না কেন? এই যে ডিসেবল মালিক। এখন দেখি তো করিম দিয়ে লগ ইন করতে পারি কিনা। হাজার বুঝাইলেও পারবেন না। নাই, দেখছেন? লগ ইন করতে পারবেন না। তার মানে তাকে রাইট করার পারমিশন দেওয়া আছে, ও চাইলে আপনাকে ডিসেবল করে রাখতে পারে। এখন আপনার আন্ডারে চাকরি করে আপনার ইঞ্জিনিয়ার, সে যদি এখন আপনার টপকায় বাইর করে লায়, তাহলে তো আরে চাকরি থাকবো না। তো টেনশনের বিষয় একটা, তাই না? ও কি আপনার কখনো ফেলে দিবে? ও আপনার আন্ডারে চাকরি করে, সাপোজ, ও কি আপনার ফেলে দিবে? কিন্তু এটা মানে পারমিশন পায় গেল, হ্যাঁ, এটা তো আপনি দেখাইতে পারবেন না। রাইট পারমিশন মানে হচ্ছে ম্যাক্রোটিকের সব জায়গায় ও কনফিগার করতে পারবে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা আমাদের মেইন জায়গায় যাব। এখন স্ট্যাটিক আইপি এবং ডাইনামিক ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, কারণ আমরা কিন্তু দেখেন, আমরা যদি আপনাদের ইয়াটা দেখি, কোর্স আউটলাইনটা দেখি, আমাদের কিন্তু মানে সহজ ক্লাসগুলো শেষ মোটামুটি। এখন কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাস সব, মানে একেবারে অ্যাডভান্স লেভেলের ক্লাস, মানে মোটামুটি পরের ক্লাস থেকে শুরু হয়ে যাবে। দেখেন কোর্স আউটলাইনটা একটু দেখি। দেখেন পরের ক্লাসে কিন্তু আমরা পিপিইউ সার্ভার কনফিগারেশন করব এবং পিপিইউ ক্লায়েন্ট কনফিগারেশন করব পরের ক্লাসে। এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে হচ্ছে আমাদের মানে সব হাই লেভেলের ক্লাস। ডিএসসিপি, দুইটা আইএসপি কিভাবে কানেক্ট করবেন, একজনের কাছ থেকে ব্যান্ডউইথ নিছেন, আর একজন মানে দুইজনের কাছ থেকে ব্যান্ডউইথ নিছেন, কিভাবে এটা সাজাইবেন। একজনের কাছ থেকে ইন্টারনেট নিছেন, আর একজনের কাছ থেকে ইউটিউব নিছেন, এই দুইটারে কিভাবে ম্যানেজ করবেন। ডে নাইট প্যাকেজ বানানো, ভিল্যান বানানো, ভিপিএন বানানো, বিজিপি, ওএসপিএফ, ইউআইপি টানেল। এখন আর কোনো সহজ ক্লাস নেই, সহজ ক্লাস শেষ। তো এখন থেকে কেউ ক্লাস মিস করবেন না, কারণ ভিডিও দেখে সবকিছু বোঝা যায় না। এই যে কোশ্চেন করতে পারতেছেন, ভিডিও দেখে কোশ্চেন করতে পারবেন না। ভিডিও খালি তাকায় তাকায় বলেন। আমি আজকে নতুন জয়েন করলাম আপনাদের সাথে। জি আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমার যে মাইক্রোডিকটা আছে ওটা তো আমার বিজনেস পারপাস ইউজ হচ্ছে। আমার তো এক্সট্রা মাইক্রোডিক নাই। ভার্চুয়াল বক্সের মাধ্যমে একটা মাইক্রোডিক ক্রিয়েট করে দেওয়ার কথা বলছিলেন ভাইয়া। আচ্ছা, এই যে দেখেন ভিএমওয়্যার, এই যে ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স, ঠিক আছে? গুগল ক্রোমে যাবেন, সবার জন্য দেখাই। যদি কেউ বাসায় প্র্যাকটিস করতে চান করতে পারেন, সবার জন্য দেখাই। দেখেন, লিখবেন ওরাকল ভার্চুয়াল বক্স ডাউনলোড। আচ্ছা, একটা কাজ করলে, আমি একটা কাজ করি, আমি আগামীকাল অফিসে যে আমি আপনাদেরকে এই যে এই যে এইটা কিভাবে এখানে কিভাবে এই যে রাউটারে দেখেন, আমি একটা রাউটার এখানে ইনস্টল করছি। এটা কিভাবে ইনস্টল করতে হয় আমি একটা ভিডিও করে, শর্ট একটা ভিডিও করে আমি গ্রুপে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ওইটা দিলে ভালো হয়, তাহলে ওইটা দেখে দেখে আপনারা সবাই করে নিতে পারবেন। তারপরে যে আমার মতো দেখেন, আমি কিন্তু এখন এই যে ভার্চুয়ালি আপনাদের ক্লাস নিচ্ছি। এই যে আমার রাউটারের আইওএস এখানে সেটআপ করা আছে, দেখেন মাইক্রোটিক রানিং, আর এই হচ্ছে আমি আমার পিসি ইনবক্স দিয়ে আমি লগ ইন করছি। এই আপনারা এখানে কিন্তু তাহলে করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। আমি কালকে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি যে কিভাবে এটা সেটআপ করবেন, ল্যাবটা কিভাবে সেটআপ করবেন। আপনারা সবাই ভিডিও দেখে প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন আমরা স্ট্যাটিক আইপি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, স্ট্যাটিক আইপি এবং ডাইনামিক আইপি জিনিসটা কি আসলে? আমি স্ট্যাটিক আইপি নিয়ে কথা বলি। আচ্ছা, স্ট্যাটিক আইপি ব্যাপারটা হচ্ছে, সাপোজ ধরেন যে আপনার মাইক্রোটিকে আপনি লোকালে আপনি একটা আইপি বসাইছেন, আইপিটা বসাইছেন লোকাল, আইপিটা বসাইছেন। এখন
এখান থেকে আপনার সুইচ কানেক্ট এবং এখান থেকে আপনার ইউজারকে ডিস্ট্রিবিউশন করতেছেন আইপিটা কত তাহলে? আইপিটা হচ্ছে 192.168.16.16.1/24। তাহলে এখানে টোটাল কয়টা ইউজার কানেক্ট করতে পারবেন মনে আছে? গতকাল বলছিলাম 24 মানে হচ্ছে 252 মানে হচ্ছে হ্যাঁ হচ্ছে 192.168.16.16.2 থেকে 192.168.16.253 এই পর্যন্ত ইউজার কানেক্ট করতে পারবেন। এখন আমাকে বলেন, সামটাইম আপনারা দেখবেন যে যখন কোনো ব্রডব্যান্ড কানেকশনে লাইন নেন বা কোনো করেন, তখন কি করে ওরা? তখন আইএসপি পোলাপান এসে কি করে, এখান থেকে কিন্তু স্ট্যাটিক, এই যে স্ট্যাটিক আইপিটা সিলেক্ট করে, ঠিক আছে? পিপিইউ তে কিন্তু তখন সিলেক্ট করে না, স্ট্যাটিক আইপিটা সিলেক্ট করে। স্ট্যাটিক আইপিটা সিলেক্ট করার পরে কি হয়? স্ট্যাটিক আইপি সিলেক্ট করার পরে রাউটারের ভিতরে এরকম একটা ব্লক ডায়াগ্রাম থাকে, আইপি অ্যাড্রেস, সাবনেট। আপনার টেস্ট করে দেখেন, গেটওয়ে, ডিএনএস 1, ডিএনএস 2, এরকম অপশন থাকে। মাইক্রোটিকে স্ট্যাটিক যখন রাউটারের বাসার রাউটারে যখন স্ট্যাটিক যখন ওরা করে, স্ট্যাটিক যখন সিলেক্ট করে, তখন এরকম মানে রাউটারের ভিতরে এরকম একটা বক্স আসে। তো সাপোর্টের পোলাপান যে কি করে, ধরেন যে আপনার অফিস থেকে নক ইঞ্জিনের একটা আইপি দিয়ে দিছে, যা তুই এইপিটা যায় কানেক্ট কর 216.16.5, এটা হচ্ছে ওর আইপি অ্যাড্রেস। এরপর কি করছে, সাবনেট মাস্ক দিছে 255.255.255.0, গেটওয়ে দিছে। গেটওয়ে কত হবে তাহলে? এটা এই যে রাউটারে যেটা বসানো আছে এটাই 1 ডিএনএস ধরেন দিছে একটা, আর একটা ডিএনএস দিছে ধরেন, এরকম কি পাইছেন? এরকম স্ট্যাটিক্যালি বসানোর পরে যখন কানেক্ট করে তখন কিন্তু কানেক্ট হয়ে যায়। এরকম পাইছেন কখনো? ম্যানুয়ালি বসাইতে হয়? না ভাইয়া, পাই নাই এখন পর্যন্ত। আচ্ছা, মানে পিপিইউ সার্ভারের আন্ডারে কাজ করেন যে কারণে পান নাই। কিন্তু অনেক এখন পর্যন্ত অনেক আইএসপি কোম্পানি আছে যারা কোনো পিপিইউ সার্ভার বা কোনো ইউজ করে না, তারা স্ট্যাটিক্যালি আইপি দেয়। তো তখন কিন্তু এরকম ভাবে ম্যানুয়ালি বসাইতে হয়। অথবা যখন পিসিতে আপনারা কানেক্ট করেন তখন কি করেন, ব্যাপারটা দেখেন, যখন ব্রডব্যান্ড কানেকশন নেন তখন কিন্তু ব্রডব্যান্ড সেট আপ করেন, তাই না? এখানে এখানে কিন্তু ব্রডব্যান্ড নামে একটা থাকে, ঠিক আছে? এখানে ব্রডব্যান্ড নামে একটা মানে ব্রডব্যান্ড কানেকশন এরকম একটা থাকে। ওইখানে কি করেন, ব্রডব্যান্ডের জন্য ইউজার নেম পাসওয়ার্ড দেন, এটা তো পিপিআই সার্ভার আন্ডারে চলে গেল। কিন্তু যখন স্ট্যাটিক্যালি করেন তখন কিন্তু আপনাকে এই যে এখানে কিন্তু ম্যানুয়ালি আইপি বসাইতে হয়। এইখানে দেখেন, আমি এইখানে যা যা আছে সব এখানে পাবেন। দেখেন এই যে এখানে কিন্তু ম্যানুয়ালি আইপি বসাইতে হয়। এই যে আইপি অ্যাড্রেস, এই যে আমার আইপি অ্যাড্রেস, এই যে সাবনেট মাস্ক, এই যে সাবনেট মাস্ক হয়ে গেল। তারপরে যে গেটওয়ে, এই যে দেখেন ডিফল্ট গেটওয়ে। তারপরে যে ডিএনএস 1, এই যে প্রিফার্ড ডিএনএস সার্ভার 1, ডিএনএস 2, অল্টারনেট ডিএনএস সার্ভার 2, ম্যানুয়ালি এখানে বসাইতে হয়। এই যে ম্যানুয়ালি যে আমি বসাচ্ছি এইটাকে বলা হচ্ছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসিং। এই যে ম্যানুয়ালি এটাকে বসাচ্ছি স্ট্যাটিক আইপি অ্যাড্রেসিং। এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসিং এর কোনো প্রকারভেদ নাই। স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের কোনো প্রকারভেদ নাই। এটা কিরকম, যে এখন আপনার 252টা ইউজার আছে, তাহলে আপনি এই ব্লকটা ইউজ করছেন। এখন সাপোজ আপনার ইউজার বেড়ে গেছে, তাহলে কি করবেন? গত ক্লাসে দেখাইছিলাম, একটা দিছিলাম না আপনাদেরকে? আমার তো মনে হয় দিছিলাম। ভাইয়া এই একটা কথা বলি, এই আইপি অ্যাড্রেস সম্পর্কে আমার ধারণাটা খুব কম। আমি চেষ্টা করছি। আচ্ছা, আমি একটা শীট দিছি, শীট দিয়ে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। সিআইডিআর, হ্যাঁ, সিআইডিআর ব্যাপারটা।
দেখেন এই যে বললেন যে ধারণা কম, তাকে সবার জন্য একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। দেখেন জুম করে কেমনে, আচ্ছা আমার থেকে দেখেন, আইপি স্ট্যাটিক আইপি অ্যাড্রেসিং এর ব্যাপারটাকে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপর অন্য কথা বলি। দেখেন দাঁড়ান একটু লোড নিচ্ছে। দেখেন একটু খেয়াল করে দেখেন, আইপি অ্যাড্রেসিং এর ব্যাপারটা বোঝাচ্ছি। সাপোজ ধরেন যে আপনার স্ট্যাটিকের ক্ষেত্রে সাপোজ, বা স্ট্যাটিক হোক বা ডাইনামিক হোক, ডাজন্ট ফ্যাক্ট, সাপোজ ধরেন যে আপনার একটা ইউজার আছে, সাপোজ ধরেন মানে আপনার লোকাল ইউজার আছে ধরেন এখন 200, ধরেন যে 100টা ইউজার আছে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে এই ব্লকটাকে চুজ করবেন /25, অর্থাৎ এই যে এখানে দিবেন /25, তাহলে /20, আচ্ছা এটা এখানে এটাই থাক, এইখানে দেই। ধরেন যে আপনার ইউজার আছে 100 জন, তাহলে আপনি কি করেন, এখান থেকে /25টাকে সিলেক্ট করলেন। /25 সিলেক্ট করার পরে কি হলো, এখানে আইপি চলে আসলো, ইউজেবল আইপি 128টা, অর্থাৎ 2 থেকে 127। কিভাবে হচ্ছে দেখেন, এই যে 128, এই যে /25 এর আন্ডারে আইপি অ্যাড্রেস পাবেন 128টা, এবং ইউজ করতে পারবেন হচ্ছে 126টা। কেন 26টা ইউজ করতে পারবেন? কারণ এক হচ্ছে আপনার গেটওয়ে, এবং 128 নম্বর যেটা, এটা হচ্ছে আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস বলে এটাকে, এটা আপনি ইউজ করতে পারবেন না। সরি, এটা এক তো না, জিরোটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরিচিতি, এটা আপনি ইউজ করতে পারবেন না। এবং 128 একবার লাস্টের আইপিটা, এইটাও আপনি ইউজ করতে পারবেন, এটা ব্রডকাস্ট। শুধু এতটুকু জন্য রাখেন, এইগুলা ইউজ করতে পারবেন না যে কোনো আইপি ব্লকেই। মাঝখানে যেগুলো আছে ওইগুলো আমরা ইউজ করতে পারবো। মাঝখানে কত আছে, 2 থেকে 127, এই 126টা আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ এই 126টা ইউজার আমরা কাউন্ট করতে পারবো। বাই এনি চান্স এখন আপনার ইউজার বাইরে হয়ে গেছে, ধরেন যে 500টা ইউজার হয়ে গেছে, 500 বা 400 ইউজার হয়ে গেছে সাপোজ ধরেন, তখন কি আপনি আরেকটা ব্লক নিবেন? না, আপনার আরেকটা ব্লক নিতে হবে না। এখানে আপনার আরেকটা আইপি অ্যাড্রেসের ব্লক নিতে হবে না। আপনি জাস্ট কি করবেন, এটাকে 23 করে দেন। 23 করলে কি হবে, এইখানে আইপি বেড়ে দাঁড়াবে, দেখেন এই যে 23, এটা মুখস্থ করবেন আপনারা যতটুকু পারেন। 23 যখনই করলেন, তখনই আপনার মোট আইপি অ্যাড্রেস হবে 512টা। এই যে টোটাল আইপি কত, 512টা হবে। ইউজ করতে পারবেন কত, 510টা। কেন 510টা? দেখেন 23 করলাম, টোটাল ইউজার হচ্ছে 510টা, কিন্তু টোটাল আইপি কিন্তু 512টা। 510টা কেন ইউজ করতে পারবেন? কারণ ওই যে বললাম, এখানে 0 হচ্ছে আপনার নেটওয়ার্ক পোর্শন, এটা ইউজ করতে পারবেন না, এবং 512 লাস্টের আইপি অ্যাড্রেসটা হচ্ছে ব্রডকাস্ট। এর মাঝখানে কত আছে, 2 থেকে 1 থেকে 511, এই 510টা আপনি ইউজ করতে পারবেন। এখন সাপোজ ধরেন যে আপনার এখানে ইউজার হয়ে গেছে 1024টা, তাহলে আপনাকে /20, আরো বেশি ইউজার হয়ে গেছে 4096, 4000 ইউজার হয়ে গেছে, তাহলে /20। ধরেন যে 10 লাখ ইউজার হয়ে গেছে, চলে যান নিচে, কত আইপি লাগবে আপনার? এত ইউজার লাইন দিতে পারবেন জীবনে কোনোদিন? এই শীটটা যদি এখানে একটু মুখস্থ করতে পারেন, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। এই শীটটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন, ঠিক আছে? আমরা সিআইডিআরটা জাস্ট ফলো করব, ঠিক আছে? সিআইডিআরটা ফলো করলে এখানে আইপি বাড়া কমা হবে। এখানে যত সিআইডিআর কমবে, সিআইডিআর এর মান যত কমবে, আইপির পরিমাণ তত বাড়বে। জিনিসটা মনে রাখবেন, সিআইডিআর এর মান যত কমবে, আইপি অ্যাড্রেসের পরিমাণ তত বাড়বে এখানে, ঠিক আছে? দেখেন এখানে 26 64টা আইপি, 62টা ইউজ করতে পারবে।
28-এ 16টা, 14টা ইউজ করতে পারবেন। 30-তে 4টা, 2টা ইউজ করতে পারবেন। তাহলে এগুলো কি হচ্ছে, যত বাড়তেছে তত কিন্তু আইপি কমতেছে, আর যত এদিকে কমতেছে, দেখেন আপনার 20-এ আছে 4096টা, 4094টা আইপি ইউজ করতে পারবেন। 15-তে দেখেন 1,31,070টা আইপি ইউজ করতে পারবেন। কারণ যত মান কমবে তত আইপি বাড়বে, যত সিআইডি এর মান বাড়বে তত আইপি কমবে, উল্টা। বুঝতে পারছেন কি? মোটামুটি ক্লিয়ার হয়েছে আইপি ব্যাপারটা? ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। এখন আপনি ডিসাইড করবেন আপনার ইউজার কতজন আছে, সেটার উপর ডিপেন্ড করে এই যে ব্লক সিলেক্ট করবেন। একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ শিওর। এখানে আইপি ব্লকের মধ্যে আপনি সাবনেট মার্ক যেটা এই শীটের মধ্যে দিচ্ছেন, এই ব্লকগুলোর সাথে এই সাবনেট মার্কটি সব জায়গায় ব্যবহার হয়। দেখেন এখানে কিন্তু বলা আছে, বারবার কেটে দিতেছি। দেখেন সাবনেট সিআইডিআর এর সাথে সাথে সাবনেট মাস্কও চেঞ্জ হবে। এই যে দেখেন 20 ওর সাবনেট মাস্ক 255.240.0, আবার 19 ওটা দেখেন 224.0। এইগুলা আপনারা কাজ করবেন মূলত কোনটা নিয়ে আমি বলি। দেখেন বেশি কাজ হয় যেটা 24, 23, 22, 25 থেকে 22, সরি 24, 24, 23, 22। আমি জানি, আমি তো আইএসপিতে ছিলাম, সবচেয়ে বেশি এই 3টা ব্লক নিয়ে কাজ হয় লোকালের জন্য, 24, 23, 22। এই 3টা আপনারা শুধু আগে মুখস্থ করেন, তার কিছু লাগবে না। ঠিক আছে, এই 3টা সাবনেট মাস্ক কতগুলো আইপি ইউজ করতে পারবো, মানে টোটাল আইপি কত আর কতগুলো ইউজ করতে পারবো। 23 তো কয়টা, মানে 23 সাবনেট মাস্ক কয়টা আইপি আছে মোট, কয়টা ইউজ করতে পারবো। 22 সেম। আর এইখানে পাবলিক আইপির জন্য কি করবেন, মানে পাবলিক আইপি বলতে হচ্ছে যে আইএসপির সাথে যেটাতে কানেক্ট হবে, রিয়েল আইপি তাই না। রিয়েল আইপির ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 30-এর ব্লকটা, 29-এর ব্লকটা, 28-এর ব্লকটা, 26-এর ব্লক, 27-এর ব্লক। 30, 29, 28, 27, 26, 1, 2, 3, 4, 5 পাবলিক আইপি। রিয়েল আইপির জন্য এই 5টা ব্লকই ম্যাক্সিমাম জায়গায়, আপনার রাউটার আপনি চেক করে দেখেন, ম্যাক্সিমাম জায়গায় আইএসপিরা এই ব্লকের আইপি অ্যাড্রেস বেশি ইউজ করে, /26 থেকে 30 পর্যন্ত। আজকে এই জায়গায় খেয়াল করে দেখেন আপনার রাউটারে ম্যাক্সিমাম আইএসপি আপনার 26, নাহলে 20/7-এর, নাহলে 28-এর, নাহলে 29-এর, নাহলে 30 ব্লকের আইপি ইউজ করে রিয়েল আইপির ক্ষেত্রে। এই 5টা মুখস্থ করবেন, মনে রাখবেন। আর হচ্ছে লোকাল আইপির জন্য 24, 23, 22, 22, 23, 24, এই 3টা ব্যাস এনাফ, আর লাগবে না। আপনার আইএসপি চালানোর জন্য এটাই যথেষ্ট জানা। বোঝা গেছে? এগুলো একবার টনটনা ঝঞ্ঝনা মুখস্থ করে রাখবেন ঠোঁটের আগায়। এরপরে আপনি এই শীটটা তো থাকবেই, দরকার পড়ে অফিসে আপনার ডেস্কের মধ্যে এই শীটটা প্রিন্ট আউট দিয়ে রেখে দিবেন। এই প্রিন্ট আউট রেখে দিবেন, আপনি মাসখানিক রাখেন, রাখার পরে দেখবেন যে সবগুলো মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, মাসখানিক রাখার পরে এগুলো সব মুখস্থ হয়ে গেছে। তো মূলত আপনারা এই কয়েকটা 6-7টা টপিকই মনে রাখবেন, এর বেশি আপাতত মনে রাখার দরকার নেই, কারণ এগুলো নিয়েই আপনাদের বেশি হ্যান্ডেলিং করতে হবে, কাজ চালাইতে হবে এগুলো নিয়ে বেশি। ঠিক আছে, তো এখন আপনি ডিসাইড করতে পারেন এখন আপনার আইপি ইউজার কতজন। ম্যাক্সিমাম আমরা একটা ব্লক দিয়ে, ওই আমি কেন এখানে আপনাদেরকে কি 22, 23, 24 3টার কথা বলছি, কেন বলছি, কারণ ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখবেন লোকালে যখন কোন আইপি কানেক্ট করে, ইউজার বের করে লোকাল থেকে ম্যাকটিকে 1024টার বেশি আইপি রাখে না, তখনই দেখবেন যে আর একটা ব্লক ওরা বানায়। এটা হচ্ছে ওরা চাই যে ম্যাকটিকে একটা পোর্টের উপরে বেশি লোড না দেওয়ার জন্য। ঠিক আছে, ম্যাকটিকের একটা পোর্টের উপরে বেশি লোড না দেওয়ার জন্য ওরা সর্বোচ্চ /20 আইপি ব্লক ইউজ করে। যখন 20 ব্লক এটা ফিল আপ হয়ে যায় তখন কি করে, ওটা আর একটা ব্লক ডিক্লেয়ার করে। ধরেন যে আরো আর একটা /22 আরো একটা ব্লক ডিক্লেয়ার করবো। ধরেন যে প্রথমে ব্লক ডিক্লেয়ার করছিল এইটা, ধরেন যে প্রথমে এই ব্লকটা ডিক্লেয়ার করছিল,
এটা ইউজ শেষ হয়ে গেছে, ফুল হয়ে গেছে, কি করে তারা এখন আর একটা ব্লক ডিক্লেয়ার করে, জাস্ট এখানে এই 17 দিয়ে দিল, 17 দেওয়ার সাথে সাথে আরেকটা ব্লক হয়ে গেছে, বুঝে গেছে? এই হচ্ছে ব্যাপারটা। এখন আপনি কিভাবে কি করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ইউজারের সংখ্যার উপরে। আপনার ইউজারের সংখ্যা যত হবে ওরা এখান থেকে, আপনি এখান থেকে ওইটা ডিসাইড করে ওই ব্লকটা ইউজ করবেন। আর কোনো কোশ্চেন আইপির ব্যাপারে বলেন? ডিএনএসটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, ডিএনএস এর ব্যাপারটা কিন্তু আপনার হাতে কিছু নাই। কেন নাই? কারণ অবশ্যই আপনি কি করবেন, একটা আইএসপি থেকে আপনি লাইন কিনতেছেন, ব্যান্ডউইথ কিনতেছেন, ওদের প্রত্যেকটা আইএসপিতেই ওদের নিজস্ব ডিএনএস ক্যাশিং সার্ভার থাকে। তো যখন আপনি ওর কাছ থেকে আইপি কিনবেন, ও আপনাকে নট অনলি 2টা, কোনো কোনো ক্ষেত্রে 4টা ডিএনএস সার্ভারও দেয়, ডিএনএস সার্ভার আইপিও দিতে পারে। 4টা ডিএনএস সার্ভার আইপি, এটা হচ্ছে সম্পূর্ণ ওরা আপনাকে দিয়ে দিবে, এটা নিয়ে আপনার টেনশনের কিচ্ছু নেই, এটা ওরাই আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? এখন সবসময় 2টা ডিএনএস, মিনিমাম 2টা। কেন 2টা মিনিমাম? কারণ হচ্ছে সাপোজ ধরেন এইটা ডাউন হয়ে গেল, এটা তো আর আপনার হাতে না, এটা হচ্ছে ওই ওদের কাছে, ওদেরও একটা সার্ভার ডাউন হয়ে গেল। আপনি যদি একটা ডিএনএস ইউজ করেন তখন কি হবে? তাহলে কিন্তু ইউজারদের নেট পাওয়া বন্ধ হয়ে যাবে। এই কারণে কিন্তু সবসময় আমরা 2টা ডিএনএস ইউজ করি। মাইক্রোটিকও দেখেন, আমি যখন মাইক্রোটিকের ফার্স্ট কনফিগারেশন করছিলাম, দেখেন 2টা ডিএনএস ইউজ করছি। আপনি চাইলে এখানে চাপ দিয়ে আরো করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু মিনিমাম 2টা। কেন 2টা? একটা যদি ফল হয়ে যায় তাহলে যেন আরেকটা অল্টারনেটিভলি আরেকটা দিয়ে অ্যাক্সেস করতে পারে, নাহলে কিন্তু একটা থাকলে কিন্তু ইউজার নেট পাওয়া বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না ওই সার্ভারটা ডাউন হবে, আপ হবে। সো ডিএনএস সার্ভার নিয়ে টেনশনের কিছু নাই, এটা আপনার কিচ্ছু করতে হবে না। আপনি শুধু এখানে এসে আইপি বসাবেন, আপনাকে আইএসপি যে আইপি দিয়ে দিবে এখানে এসে আইপিটা বসাবেন, আর এটা সম্পূর্ণ ওরা আপনাকে আইপি ব্লক দিয়ে দিবে। বুঝতে পারছেন ডিএনএস এর বিষয়টা? ভাইয়া এখানে আমার একটা প্রশ্ন আছে। জি শিওর। আচ্ছা, এই যে ডিএনএস টা হচ্ছে এই যে 8.8.8, এটাও তো গুগলের ডিএনএস। হ্যাঁ, পাবলিক ডিএনএস ইউজ করতেছি আমি। জি হ্যাঁ, আর 1.1.1 আর তারপর 4.4.4, হ্যাঁ। হ্যাঁ, এইগুলো তো মনে হয় গুগলের ডিএনএস। এখন 4.4.4 এখন গুগলের পাবলিক ডিএনএস না, এটা গুগলের পাবলিক ডিএনএস। এগুলো তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা আইপি দিচ্ছি আর কি। ঠিক আছে? কিন্তু এই 2টা কনফার্ম, এই দুইটা হচ্ছে পাবলিক ডিএনএস। এই 3টা এখন পর্যন্ত গুগলের পাবলিক ডিএনএস আছে, কারণ ওদের ডিএনএস সার্ভার, ক্যাশিং সার্ভার তো অনেক আইপি অ্যাড্রেস, বুঝছেন, কয়েক শত আইপি অ্যাড্রেস। কখন কোনটা চেঞ্জ হচ্ছে এটা তো বলা মুশকিল, কিন্তু মানে পাবলিকের সুবিধার জন্য, ইউজারের সুবিধার জন্য ওরা কিছু আইপি ওরা ফিক্সড রাখে। তার ভিতরে এই 3টা আমার মনে আছে, এখন এই 3টা ওরা ফিক্সড রাখে। এরকম আরো কিছু আইপি আছে যেগুলো ওরা ফিক্সড রাখে, ফিক্সড, এগুলো কখনো চেঞ্জ হবে না। এই ডিএনএস সার্ভার ক্যাশিং গুলো কখনো চেঞ্জ হবে। সো এগুলো আপনি চাইলে দেখেন, মাইক্রোটিকে যদি আপনাকে আইএসপি ধরেন আপনাকে ডিএনএস এর আইপি দিচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন না এগুলো ইউজ করতে। কেন চাচ্ছেন না? কারণ ওটা তো ওর ক্যাশিং সার্ভার, মাঝে মাঝে ওর এটা ডাউন হয়ে যায়। তখন আপনি কি করতে পারেন, আপনি কিন্তু প্রফেশনালি আপনার রিয়াল মাইক্রোটিকে কিন্তু আপনি গুগলে টেস্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না, ফুল সাপোর্ট পাবেন। ঠিক আছে? সো এটা আপনার একান্ত বিষয়, আপনি কি আপনার আইএসপিটা ইউজ করবেন নাকি গুগলেরটা ইউজ করবেন, এটা আপনার একান্ত বিষয়। কিন্তু ডিএনএস ইউজ করতে হবে মিনিমাম 2টা। ক্লিয়ার? শহীদ ভাই, আপনার একটা ব্যাপার ক্লিয়ার? ওকে, নেক্সট। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক আইপি আমরা এটাই বুঝলাম যে আমরা যেটা নিজের হাতে ম্যানুয়ালি টাইপ করি, এই যে ম্যানুয়ালি যখন টাইপ করি তখন হচ্ছে স্ট্যাটিক আইপি। এখন আসেন ডাইনামিক আইপির ভিতরে। ডাইনামিক আইপির ব্যাপারটা কি হচ্ছে?
কনসেপ্টগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এরপরে আমাদের যে ক্লাসগুলো হবে ওগুলা কিন্তু এগুলা খুব বেশি দরকার হবে এই স্ট্যাটিক ডাইনামিক। স্ট্যাটিক আইপিটা মাইক্রোটিকে আমরা কনফিগার করব, আসলে আমরা পিপিইউ করে অভ্যস্ত তো এখনই আসতেছি, এখন আপনাদের কথাই বলবো। আচ্ছা, স্ট্যাটিক চলে গেল, এখন আসতেছে ডাইনামিকের ভিতরে। ডাইনামিক আইপির অনেক প্রকারভেদ আছে। কি কি প্রকারভেদ? চলুন প্রকারভেদগুলো আগে আমরা বিস্তারিত দেখি। দেখেন ডাইনামিক আইপি। আচ্ছা, ডাইনামিক আইপির প্রকারভেদ কি কি? 1 নম্বরে দিচ্ছি পিপিপি ও ই। কেন পিপিপি ও ডাইনামিক আইপি বলবো, আগে আমি প্রকারভেদগুলো দিই। তারপর হচ্ছে ডিএইচসিপি, কিছু কিছু ক্ষেত্রে ভিল্যান, এগুলো সবই কিন্তু ডাইনামিক আইপির মানে ছোট ভাই বলা চলে। ঠিক আছে, হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, এগুলো সবই ডাইনামিক আইপির অন্তর্ভুক্ত। কেন অন্তর্ভুক্ত এখন আসেন ব্যাপার। সাপোজ আপনি একটা পিপিইউ সার্ভার ক্রিয়েট করছেন এই ব্লকের আন্ডারে। ব্যাপারটা একটু খেয়াল করে ভালো করে বুঝেন। আপনি একটা পিপিইউ সার্ভার ক্রিয়েট করছেন এই ব্লকের আন্ডারে, এই ব্লকের আন্ডারে একটা পিপিইউ সার্ভার ক্রিয়েট করছেন। পিপিইউ সার্ভার ক্রিয়েট নিয়ে আমরা বিস্তারিত দেখবো আমাদের পরের ক্লাসে। পিপিইউ সার্ভার আছে, আগে কনসেপ্টটা বুঝেন। তাহলে এই ব্লকের আন্ডারে আপনি একটা পিপিইউ সার্ভার ক্রিয়েট করছেন। এখন আপনার একটা ইউজার, আপনি পিপিইউ সার্ভার ক্রিয়েট করছেন, তারপরে কয়েকটা প্যাকেজ ক্রিয়েট করছেন। তারপর ধরেন যে প্লাটিনাম একটা প্যাকেজ, এ পাবে 20 MB, সিলভার একটা প্যাকেজ ওর 10 MB, গোল্ড একটা প্যাকেজ ওর 5 MB, এরকমই তো করেন আপনারা। তো এখন পিপিইউ সার্ভার এইটার আন্ডারে, অথবা আপনি আলাদা আলাদা প্যাকেজের জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দিচ্ছেন। আমার কথা বুঝছেন? পিপিইউ সার্ভারটা ধরেন যে আপনি ইথার2, মাইক্রোটিকের ইথার2 তে আপনি কনফিগার করছেন, এখানে কোনো আইপি অ্যাড্রেস দেন নাই। ইথার2 তে কোনো আইপি অ্যাড্রেস দেন নাই, কথা বুঝছেন? ইথার2 তে কোনো আইপি অ্যাড্রেস দেন নাই। আপনি পিপিইউ সার্ভারটা জাস্ট খালি দেখাই দিচ্ছেন যে তুমি ইথার2 দিয়ে বেরোবা, এবং ইথার2 তে এই যে প্যাকেজগুলা, এই প্যাকেজগুলোর জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। কিরকম ব্যাপারটা দেখেন। প্লাটিনামের, অর্থাৎ প্লাটিনামের জন্য একটা আইপি অ্যাড্রেসের ব্লক, যে প্লাটিনামের ইউজার যখন এখান থেকে কানেক্ট হবে তখন এই ব্লক থেকে আইপি পাবে। কোন ব্লক থেকে? এই ব্লক থেকে। ওকে, ফাইন। সিলভারের ইউজার যখন কানেক্ট হবে তখন ও এই ব্লক থেকে কানেক্ট হবে। এখন বলেন তো, এই দুইটা ব্লক কি, সিলভার আর প্লাটিনামের ব্লক কি একই ব্লক হবে নাকি আলাদা আলাদা ব্লক হবে? ব্লক তো আলাদা হওয়ার কথা। আলাদা হওয়ার কথা না, আলাদাই হবে। কারণ প্লাটিনামের তো আপনি 20 MB ব্যান্ডউইথ দিচ্ছেন ওদেরকে। এখন সিলভারের একটা ইউজার 10 MB, এখন ওকে যদি আপনি এই ব্লক থেকে আইপি দেন, মানে হচ্ছে কি ও 20 MB অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা কি করবো? আলাদা ব্লক নিব। তাহলে এই যে 17 চেঞ্জ করে দিলাম। আর একটা কি আছে? সিলভার, গোল্ড। গোল্ড তাহলে কি? ও আর একটা ব্লক থেকে, তাহলে ওটা হচ্ছে 18। দেখেন আপনি তাহলে কি করবেন? ল্যানে, লোকালে আপনি ইথার2 আন্ডারে আপনি 3টা আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করবেন। সেটা আমরা দেখবো, আগামী ক্লাসে দেখবো। আগে কনসেপ্টটা বুঝেন। এখানে 3টা আইপি, আলাদা আলাদা আইপি আপনি অ্যাসাইন করলেন। এখন কি হচ্ছে ব্যাপারটা? প্লাটিনাম থেকে যখন কেউ কানেক্ট হচ্ছে তখন ও 16.1 এখান থেকে আইপি পাচ্ছে। সিলভার যখন কোন ইউজার কানেক্ট হচ্ছে তখন 17.1 থেকে কানেক্ট হচ্ছে। গোল্ডের ইউজারটা 18.1 থেকে কানেক্ট হচ্ছে, আলাদা আলাদা আইপি থেকে। এখন এই আলাদা আলাদা আইপির ভিতরে কিন্তু আলাদা আলাদা ইনফরমেশন দেওয়া আছে। কি কি আলাদা আলাদা ইনফরমেশন? প্লাটিনামের ভিতরে ইনফরমেশন দেওয়া আছে এইটা, এর ভিতরে গেটওয়ে দেওয়া আছে, ডিএনএস দেওয়া আছে, সাবনেট মাস্ক দেওয়া আছে। এই সব কিছু আমরা শিখবো দেওয়া, পিপিইউ সার্ভার যখন কনফিগার করা শিখবো তখন সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা এইখানে দেখলাম যে আমরা কিন্তু ইউজারের বাসায় যে কি করছি, ওর রাউটারে আমরা স্ট্যাটিক্যালি এই ইনফরমেশন গুলো দিচ্ছি। স্ট্যাটিক্যালি এই ইনফরমেশন গুলো আমরা দিচ্ছি। সাপোজ ধরেন এটা প্লাটিনামের ইউজার, তাহলে প্লাটিনামের একটা ইউজার যখন কানেক্ট হবে ও এই ব্লক থেকে আইপি পাবে,
তাহলে ওই ব্লক থেকে একটা আইপি পাইছে 5। এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো কিন্তু যখন পিপিওই সার্ভার দিয়ে আমরা কানেক্ট করবো তখন অটোমেটিক্যালি পেয়ে যাবে, এই এতগুলো ইনফরমেশন অটোমেটিক্যালি সে পেয়ে যাবে। আর এই কারণে একে বলে ডায়নামিক। কিভাবে পাবে? যখন আপনি একটা ইউজার ক্রিয়েট করবেন তখন অবশ্যই ওর জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন না। ধরেন ইউজার নেম হচ্ছে মারুফ আর পাসওয়ার্ড দিলেন হচ্ছে 1 2 3 4 5 6 এইটা। এখন আপনি কি করবেন? ওই ইউজারের বাসায় যাবেন, বাসায় যে ওর রাউটারে কি করবেন, ইয়াতে পিপিওই সিলেক্ট করে মারুফ ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিলেন। দেওয়ার পরে নিচে কি দেখেন? এইগুলো অটোমেটিক্যালি পাওয়া যায় না? এগুলো কিন্তু অটোমেটিক্যালি পাওয়া যায়। এই যে অটোমেটিক্যালি পাওয়া যাচ্ছে এইটার নামই হচ্ছে ডায়নামিক। এটার নামই হচ্ছে ডায়নামিক। ঠিকভাবে ডিএসসিপির ভিতরেও তাই। আমরা ডিএসসিপি সার্ভার যখন কনফিগার করবো তখন দেখবো ডিএসসিপি সার্ভারে যখন আপনি কোনো কনফিগার করবেন তখন কি করবে, এই ইনফরমেশন গুলো সে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে যখনই কেবল দিয়ে কানেক্ট হয়ে যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আরো বোঝা যাবে আমরা যখন পিপিই সার্ভার নিয়ে কাজ করব তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে আমরা এখানে ম্যানুয়ালি আমাদের কিছু বসাতে হচ্ছে না। এই যে এতগুলো ইনফরমেশন, সাবনেট মাস্ক, আইপি অ্যাড্রেস, গেটওয়ে, ডিএনএস ডেটা, আমাদের এত কিছু বসাইতে হচ্ছে না। আমরা শুধু কি বসাচ্ছি, রাউটারে যাচ্ছি, মারুফ ইউজার নেম 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর এই যে এইগুলা সে কিন্তু মাইক্রোটিক থেকে আপনার ইউজারের বাসার যে রাউটারটা, ও তো আপনার মাইক্রোটিক থেকে যে কেবলটা বের হয়েছে কোনো না কোনো ভাবে ভায়া হয়ে ওই কেবলের সাথে তো কানেক্টেড, রাউটারের সাথে কানেক্টেড, মাইক্রোটিকের সাথে তো কানেক্টেড। আপনার মাইক্রোটিকের সাথে ওই রাউটার কি করবে, দেখবে যে এই ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করছে ওই মাইক্রোটিকের সাথে, ওই মাইক্রোটিকের আন্ডারে এই ইনফরমেশন গুলো আছে, সো অটোমেটিক্যালি ও টান দিয়ে নিয়ে আসবে, এখান থেকে নিয়ে এসে ও ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক সেম ভাবে সিলভার ইউজারের জন্য যখন আইপি ক্রিয়েট করব তখন সেম কন্ডিশন হবে। তখন শুধু এখানে 16 জায়গায় হয়তো বা 17 হয়ে যাবে, গেটওয়ে তখন হয়ে যাবে 17। এবং এই যে আলাদা আলাদা এখানে আপনার আরো থাকতে পারে, প্যাকেজ থাকতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। দেখেন এখানে আপনার 3 MB একটা প্যাকেজ থাকতে পারে। এই যে এখন এই যে এত আইপি আপনি পিপিই সার্ভার তো কনফিগার করছেন ইথার 2 তে, মাইক্রোটিক কিন্তু একটা পোর্টের ভিতরেই মাল্টিপল আইপি অ্যাসাইন করার সুযোগ দিচ্ছে আপনাকে। দেখেন 192.16.16.1/24 কমেন্টে দিলাম। আচ্ছা তাই এটাকে সরাই নিয়ে দেখেন প্লাটিনামের জন্য আমি আইপি বসাই, একটা পোর্টের ভিতরে মাল্টিপল আইপি বসাইতে পারবো মাইক্রোটিকে। এটা মাইক্রোটিক সুবিধা দেয়। এই যে লোকাল প্লাটিনাম কমেন্টে দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। আর একটা আইপি বসাবো হচ্ছে সিলভারের জন্য, কপি, দেখেন দিলাম, এখান থেকে লোকাল 2 দেখালাম, সিলভার, অ্যাপ্লাই, ওকে। দেখছেন এই যে মাল্টিপল আইপি কিন্তু বসতেছে একটা পোর্টে, লোকাল 2তেই বসতেছে, লোকাল 2তেই কিন্তু মাল্টিপল আইপি আমি বসাইতেছি। 18 এটা হচ্ছে এই যে লোকাল 2 দেখাই দিলাম, এটা হচ্ছে গোল্ড, অ্যাপ্লাই, ওকে। দেখছেন মাল্টিপল আইপি বসাই দিলাম। এখানে যত আইপি ইচ্ছা আপনি বসাইতে পারেন একটা পোর্টের ভিতরে, আপনার প্যাকেজ 5টা 10টা 15টা 20টা যা ইচ্ছা থাকুক, সমস্যা নেই। নাম কি দিন, গোল্ডের নিচে কি আছে, রূপার ইংরেজি কি জানি না, ভুলে গেছি, রূপা। 4টা আইপি বসাইছি, কিন্তু আপনি চাইলে আরো বসাইতে পারেন একটা পোর্টের আন্ডারে, সব ইথার 2তে, অর্থাৎ। এবং আমি যখন এখানে পিপিই সার্ভার ক্রিয়েট করব, এখান থেকে ইন্টারফেসে কিন্তু আমাকে লোকাল 2 দেখাইতে হবে, কারণ লোকাল 2 দিয়ে হচ্ছে আমার লোকাল ইউজার কানেক্ট হবে। সো এটাই আমি এখানে দেখাইলাম যে আমরা একটা পোর্টেই আমরা মাল্টিপল আইপি অ্যাসাইন করব বিভিন্ন প্যাকেজে, এবং ইউজার যখন কানেক্ট হবে সে তখন আলাদা আলাদা ব্লক থেকে আইপি অ্যাড্রেস সে পাবে। সো এটা হচ্ছে ডাইনামিকের
একটা ভার্সন হচ্ছে পিপিওই, আর একটা ভার্সন হচ্ছে ডিএসসিপি। ডিএসসিপিটা অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস পায়, এই সমস্ত ইনফরমেশন সে পাবে সেম। আর ভিলানের মাধ্যমে, ভিলানটাকে কিছু ভিলান বলার সময় আমি বলছিলাম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কারণ হচ্ছে ভিলান দিয়ে আমরা দেখবো ভিলান কনফিগারেশন সামনে। ভিলান দিয়ে আপনার কি বলে এটা, মানে তথ্য, মানে এক মাইক্রোটিকের ইনফরমেশন আর এক মাইক্রোটিকে অটোমেটিক্যালি পায়। এই কারণে ভিলানটা কিছু কিছু ক্ষেত্রে ডাইনামিক আইপি অ্যাড্রেসিং এর ভিতরে পড়ে, কিন্তু পিপিপিও এবং ডিএসসিপি একেবারে অন্তরঙ্গ ভাবে ডাইনামিক এর ভিতরে। ঠিক আছে, এই হচ্ছে আজকের কনসেপ্ট ছিল। এখন বলেন আপনারা কি বুঝেন নাই? আমার বোঝানো শেষ এখন। বুঝতে পারছি, তো ডাইনামিক আইপি যেটা পিইউ তে দেখাইলে, তাহলে আমরা যেটা করি পিইউ সার্ভার আর ডাইনামিক আইপির মধ্যে পার্থক্য কোথায়? না, কোনো পার্থক্য নাই আসলে। ডাইনামিক আইপি এটা একটা নাম, ডাইনামিক আইপি অ্যাড্রেস, এটার ভিতরে হচ্ছে এরা। ঠিক আছে, ডাইনামিকের ভিতরে, হ্যাঁ হ্যাঁ পিইউটা ডাইনামিকের ভিতরে। হ্যাঁ হ্যাঁ রাইট। পিপিইউ এটা হচ্ছে ডাইনামিক আইপি এর ভিতরেই। ডাইনামিকটা হচ্ছে একটা নাম, আর ওর চেলাবেলা হচ্ছে এইগুলা। মানে পিপিইউ সার্ভারটা সে ডাইনামিক আইপির মতো কাজ করে, ডিএসসিপিটাও ডাইনামিক আইপির মতো কাজ করে। এর জন্য মূল নামটা হচ্ছে ডাইনামিক আইপি, এবং এর ভিতরে এগুলো হচ্ছে প্রকারভেদ। এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, ওরই চেলাবেলা এগুলা। তাইলে সেই ক্ষেত্রে আমরা একটু জানতে চাচ্ছি জি জি যে সিপিইউ আর ডিএসসিপি এই দুইটার মধ্যে আমরা সিকিউর কোনটা এবং কোনটা ইউজ করলে আসলে আমরা আইএসপির ক্ষেত্রে ডিএসসিপি কখনো রিকমেন্ড না, কারণ ডিএসসিপি সার্ভারে কিন্তু কোনো সিকিউরিটি নাই। ঠিক আছে, সাপোজ ধরেন যে আপনার ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করা আছে, সেই ক্রিয়েট করে আপনি ডিএসসিপি দিয়ে লাইন দেন। এখন একটা ইউজার কি করলো, ওর মানে ওর বাসার রাউটারের ওয়ান পোর্টে না লাগাইয়া, ইন্টারনেটের পোর্টে কেবল না লাগাইয়া, ও কি করলো, ওর ল্যান্ড পোর্টে লাগাইলো। সাপোজ ওর ল্যান্ড পোর্টে আপনার কেবলটা লাগাইলো, লাগানোর পরে কি করছে, ওর রাউটারে ওর ডিএসসিপি অন করে দিচ্ছে। আপনার বাসার রাউটারে কিন্তু ডিএসসিপি অন করার একটা অপশন আছে, আপনারা ঘাটতি দেখতে পাবেন। ওইটা অন করে দিচ্ছে। অন করে দেওয়ার সাথে সাথে কি হবে না, পুরো নেটওয়ার্কের ভিতরে কিন্তু ওর রাউটার থেকে যে ডিএসসিপিটা বের হচ্ছে ওইটার আইপি পাবে, আপনার আইপি আর পাবেন না। ধরেন যে আপনার আইপি ডিএসসিপি সার্ভার আইপি হচ্ছে এটা, ন্যাচারালি তাহলে আপনার ইউজার কিন্তু এখান থেকে আইপি পাওয়ার কথা। কিন্তু যখন ও কি করবে, ওর মানে ইন্টারনেটের পোর্ট থেকে কেবল খুলে ও ল্যান্ড পোর্টে লাগাবে, লাগানোর পরে ওর রাউটারের ডিএসসিপি অন করে দিবে। সাপোজ ওর রাউটারের ডিএসসিপি ধরেন যে এইটা ধরেন যে ওর রাউটারের অ্যাড্রেস, তাহলে কি হবে, ও যখন এই কাজটা করবে পুরো নেটওয়ার্কে, তখন আর আপনার এই ব্লকটা কাজ করবে না। দেখবেন যে এটা পেয়ে গেছে, কেউ এটা পাচ্ছে, আবার কেউ পাবে এইটা, মানে একটা হজবরল অবস্থা হয়ে যাবে। কিন্তু ডিএসসিপি কখনো, আইএসপির ক্ষেত্রে কখনো ডিএসসিপি আমরা রিকমেন্ড করি না। ঠিক আছে, এই কারণে কোনো সিকিউরিটি নেই। এবং দ্বিতীয় অপশন হচ্ছে পিপিওইতে কিন্তু খুবই সিকিউরড। এটা আমরা ম্যাক অ্যাড্রেস দিয়েও বাইন্ড করতে পারি, আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও বাইন্ড করতে পারি। সো একজনের ইউজার নেম পাসওয়ার্ড যদি আরেকজন জেনেও যায়, সাপোজ ধরেন যে এই যে একটা ইউজার নেম পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করছে মারুফ 123, এখন কেউ একজন জেনে গেছে, ধরেন যে মারুফ তো প্লাটিনাম প্যাকেজের, এখন এই যে গোল্ড প্যাকেজ, এই প্যাকেজের গরিব ইউজার, এই যে 3 MB গরিব ইউজার, ও ধরেন যে এই ইউজার নেম পাসওয়ার্ড জেনে গেছে। এখন ও ধরেন যে ওর রাউটারে ও এবার এটা দিয়ে বুঝাইতেছে, দিয়ে কানেক্ট করছে, লাভ নাই। আপনি যদি ম্যাক দিয়ে বাইন্ড করে দেন, সাপোজ ধরেন যে মারুফের ম্যাক অ্যাড্রেস এইটা, দাঁড়ান আমি একটা ম্যাক অ্যাড্রেস নিয়ে নিই। ধরো যে মারুফের ম্যাক অ্যাড্রেস এইটা, আর
মারুফের ম্যাক অ্যাড্রেস, আর একজন যে অসৎ লোক তার ম্যাক অ্যাড্রেস ধরেন যে এটা, ঠিক আছে, দুইজনের আলাদা ম্যাক অ্যাড্রেস। এখন আপনি যদি ম্যাক অ্যাড্রেস যদি বাইন্ড করে দেন, পিপি সার্ভারে যদি ম্যাক অ্যাড্রেস দিয়ে যদি ইউজারনেম পাসওয়ার্ডটাকে বাইন্ড করে দেন, তাহলে মারুফের রাউটারে যে এই যে মারুফের রাউটারের যে ইয়াটা, এটা যদি আপনি বাইন্ড করে দেন, তাহলে ও যদি ইউজারনেম পাসওয়ার্ড জানেও ও সারাদিন গুতায় কানেক্ট করতে পারবে না, কারণ মাইক্রোটিকের কাছে ম্যাক অ্যাড্রেস আছে এইটা। মাইক্রোটিক যখনই দেখবে যে এই 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 ডিভাইস থেকে কানেক্ট হওয়ার জন্য রিকোয়েস্ট আসতেছে, তখনই ও অ্যাক্সেস দিবে মাইক্রোটিক। যখনই দেখবে যে এইখান থেকে অ্যাক্সেস আসতেছে, তখন ও রিফিউজ করে দিবে, রিজেক্ট করে দিবে। তাহলে এটা সিকিউর না? এখন আপনার ইউজারে যদি আপনি দিয়েও দেন এটা ভাই তুই কানেক্ট কর, সারাদিন গুতায় কানেক্ট করতে পারবে না, যদি ম্যাক অ্যাড্রেস বাইন্ড করা থাকে। বুঝা গেছে? এই কারণে হচ্ছে আইএসপির ক্ষেত্রে পিপিপিওই রিকমেন্ড, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমরা যদি একটা ইউজারকে আমরা একটা রিয়েল আইপি দিতে যাচ্ছি, ধরেন রিয়েল আইপি বলতে তো আমরা একটা আইপি ধরাই, স্ট্যাটিক আইপি ধরাই তাকে লাইন দিব, হ্যাঁ, তাকে একটা ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিব। তো এটা এটা কিভাবে করবো আসলে আমরা করি না, এই জন্য আর কি জানতে চাওয়া। স্ট্যাটিক্যালি ব্যান্ডউইথ অ্যাসাইন, জি, আচ্ছা, যে তাই আপনি তাহলে কত মানে কিউ এর ক্লাসটা তো আপনি করেন নাই, যে কারণে আর কি বুঝতে পারতেছেন না। আচ্ছা, কিউ এর ক্লাসের একটা ভিডিও আপনাকে দিব, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন। অথবা আপনি একটা কাজ করেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করেন। যেহেতু আপনি কিউ এর ক্লাসটা করতে পারেন না, আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, গতকালকে গ্রুপে দিয়ে দিছি, তারপর আবার দিয়ে দিচ্ছি আর একবার। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। ও আচ্ছা, আপনি তো নক দিচ্ছিলেন অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপে, তাই না? জি, হ্যাঁ, আমাকে তাহলে আমাকে একটু আগামীকাল হোয়াটসঅ্যাপে নক দেন আপনি, তারপরে আমি ফ্রি হয়ে আমি আপনাকে ব্যাপারটা আবার ক্লিয়ার করে দেবো না। আমিও এর আগের ক্লাসগুলোতে আমি হচ্ছে ওই কিউ নিয়ে ক্লাস করাইছি, যে কিভাবে স্ট্যাটিকের ক্ষেত্রে কিভাবে পিপিওতে তো আমরা প্যাকেজই করি, এটা তো সমস্যা না, কিন্তু স্ট্যাটিক্যালি দিতে গেলে আমরা কিভাবে ব্যান্ডউইথ দিব, ওকে কতটুকু দিব, এই বিষয়গুলো আমি আপনাকে ক্লিয়ার করে দিব যতটুকু পারি, ঠিক আছে? ঠিক আছে, আপনি আমাকে কালকে আগামীকাল একটা নক দিন। আচ্ছা, এরপর বলেন, আর কারো কোনো সমস্যা? একটা কোশ্চেন ছিল, জি বলেন। আমরা যে একটা মাইক্রোটিকের আন্ডারে পিপিও এবং স্ট্যাটিক দুইভাবে কি করতে পারেন। করা যায়? ধরেন যে আপনার ইথার 2 দিয়ে আপনি পিপিই সার্ভার বানাইছেন, তাহলে আরেকটা ইথার ইয়া করতে হবে, আপনার আরেকটা ল্যান পোর্ট ইয়া করতে হবে। ধরেন যে ইথার 3 দিয়ে তাহলে স্ট্যাটিক দুইটা আবার এক পোর্টে রাখা, তখন আবার দুইটা এক পোর্টে রাখা যাবে না, কারণ আমরা হজবড় বাইরে যাবে, বুঝছেন? আলাদা প্রডিউস করতে হবে। মাইক্রোটিক ডিসাইড করতে পারবে না যে এখন কোনটা থেকে কি করব, ঠিক আছে? ধরেন যে আপনার স্ট্যাটিক ইউজার কানেক্ট করতে হলে তখন আপনাকে আলাদা একটা ব্লক নিতে হবে, মানে পোর্ট নিতে হবে, যে পোর্টটা স্ট্যাটিকের জন্য। এখানে আপনি লিখে দিতে পারেন চাইলে, এটা হচ্ছে আমার স্ট্যাটিক। এরকম আমরা করি মাঝে মাঝে, বুঝছেন? আমাদের দরকার হয়, কিরকম দরকার হয়, যে অফিসে নকে আমরা কি করি, আমরা স্ট্যাটিক্যালি কানেক্ট রাখি, আর লোকাল বাইরে হচ্ছে আমরা পিপিই দিয়ে কানেক্ট করি, ঠিক আছে? সেরকম একটু লিখে দিলেন পোর্টে, এটা হচ্ছে আমার স্ট্যাটিক ইউজারের জন্য, আর এটা হচ্ছে আমার পিপিই সার্ভার ইউজারের জন্য, সহজ হিসাব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, জি শিওর। পিপিওর জন্য কিছু ব্লক আমরা করছি, অ্যাসাইন করছি। হ্যাঁ, এটাও ওই যে গত ক্লাসের মধ্যে ওই যে ব্রিজ করে দিলে পিপিই সার্ভার করার সময় ব্রিজ করতে হবে না। ব্রিজ করতে হবে না। না, এটা তখনই যখন আমরা স্ট্যাটিক করব এবং আমি চাচ্ছি এইগুলাতে ডিস্ট্রিবিউট হবে, তখনই। এখন আর ব্রিজ আমরা যখন মার্কেটিংয়ের আলাদা পোর্ট গুলাতে যে ওই কাজগুলা ই করতে যাবো, এক করতে যাবো, তখন কি করতে হবে? কোনগুলো অ্যাড করতে যাবো, কোনগুলা? এটা কিন্তু তো আমরা আইপি গুলা বসাইছি, হ্যাঁ, এখানে আইপি বসাইছি, প্যাকেজের আইপি বসাইছি। এখন এটা ফ্রি দিয়ে যদি আমার নেটওয়ার্ক থেকে তুমি ইউজার আমি কানেক্ট করি, তখন তো ব্রিজ করা লাগবে না।
একের থেকে মানে ইথার 2 তে তো আমার লোকাল, হ্যাঁ ইথার টু লোকাল, ইথার 2 তে আমরা সব আইপি গুলো বসাইছি প্যাকেজে। হ্যাঁ এখন ইথার 3 দিয়ে যদি আমি কোনো ক্লায়েন্টকে এটা করতে চাই, অ্যাড করতে চাই, তখন কি ব্রিজ করা লাগবে না? হ্যাঁ তখন তো আবার আপনার ব্রিজ করতে হবে, তখন পিপিইউ ক্ষেত্রে ব্রিজ করা লাগবে। পিপিইউটাকে ব্রিজ করতে হবে না, পিপিইউটাকে এক্সট্রা করে শুধু ইথার 2 আর 3 ব্রিজ করে দিলেই হবে, ও অটোমেটিক্যালি নিয়ে নিবে। ইথার 2 আর 3 হ্যাঁ তো অটোমেটিক্যালি নিয়ে নিবে। তবে ইয়াতে মানে এই সব ক্ষেত্রে ব্রিজ করে না, ঠিক আছে, কারণ পিপিইউ সার্ভারের এইসবের ক্ষেত্রে ব্রিজ করে না। তবে আপনি যেটা বলতেছেন এটা করা যায়, এটা কোনো প্রবলেম হবে না, কিন্তু আমরা কখনো এরকমটা দেখিও নাই কোনো রাউটারে, বা আমরা কখনো করিও নাই, কারণ পিপিইউ সার্ভারটা আমরা একটা পোর্টের আন্ডারে রেখে দিই ওকে, ও এই পোর্ট দিয়ে বের হবে, ওরা কোনো ঝামেলা করে ডিস্টার্ব করি না ওরা, বুঝছেন, কারণ পিপিইউ সার্ভারকে ডিস্টার্ব না করাই ভালো, কারণ হচ্ছে একাই 100, ঠিক আছে, একাই 100, বিরক্ত করা ঠিক হয় না। একটা ম্যাথমেটিক্যাল অ্যান্ড্রয়েড তো অনেকগুলো পোর্ট থাকে না, তখন ওই পোর্টগুলো আনইউজ থাকে পিপিইউ এর ক্ষেত্রে। এখন পিপিইউ সার্ভার এখন আপনার ধরেন যে 2-3টা সার্ভার থাকতেই পারে, 2-3টা সার্ভার, তাহলে আপনার 2-3টা পোর্ট দিয়ে বেরোবে আলাদা আলাদা, মানে পিপিইউ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ একটা স্বতন্ত্র একটা সার্ভার, সো ওকে একটা স্বতন্ত্র পোর্ট ওকে দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন আপনি 2টা পিপিইউ সার্ভার করেন, 3টা পিপিইউ সার্ভার করেন, সেটা কোনো সমস্যা না, কিন্তু ওকে আলাদা আলাদা পোর্টে দিতে হবে, ওর জন্য একটা পোর্ট দিতেই হবে আপনাকে। আমার কোশ্চেনটা ছিল ভাইয়া, আমাদের ম্যাথমেটিক্যাল তো ধরেন 8টা পোর্ট আছে, হ্যাঁ 8টা পোর্ট, আমি লোকালি ইথার 2 দেখাইলাম, এটা পিপিইউ পিপিইউ দেখালাম, এখন আমার আরেকটা পোর্ট ধরেন 3 নাম্বার পোর্ট, হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আমি কোনো ক্লায়েন্টকে অ্যাড করি, ধরেন এই পোর্টে একটা নেটওয়ার্ক তৈরি হবে, তখন এই পোর্টটাকে কি করতে হবে, কি করলে? এখন সেটা আপনি কি নেটওয়ার্ক তৈরি করতে চান আমাকে বলেন, এটা তো আপনার পিপিইউ, উদ্দেশ্য। হ্যাঁ পিপিইউ করবো, পিপিইউ, তাহলে আপনি মানে এই পিপিইউ রাখতে চান, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি ব্রিজ করে দেন 2টা পোর্টকে, ইথার 2 আর 3 কে, ব্রিজ করে দিলে না? না হয়ে যাবে তো, এখান থেকে তখন পেয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি এই স্ট্যাটিকের মধ্যে ব্রিজ করতে হবে নাকি আলাদা কোনো আছে টেকনিক এই কথা? আচ্ছা, যারা যারা ব্রিজ কনফিগারেশনের ক্লাসটা মিস করছিলেন, আমি ব্রিজ কনফিগারেশনটা আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখে নেন। আচ্ছা, আপনি যেটা বললেন ওইটা দেখেন, তাহলে কি করবেন, ধরেন আপনি ইথার 2 তে হচ্ছে পিপিইউ সার্ভার ক্রিয়েট করা আছে, এখন আপনার কি ইথার 3 তে আনবেন, তাই তো, তাহলে ব্রিজে যান, আচ্ছা যারা ব্রিজ কনফিগারেশন মিস করছিলেন দেখেন ক্লাসটা, আচ্ছা ব্রিজে আসলাম, এই যে ব্রিজে আসলাম, তাহলে এখন আমি একটা ব্রিজ করতেছি, কি পিপিপিওই সার্ভার ব্রিজ, এটা আমি নাম দিলাম, জাস্ট অ্যাপ্লাই, ওকে, আমার ব্রিজ হয়ে গেছে একটা, কিচ্ছু না, জাস্ট প্লাস বাটনে ক্লিক করবেন, এখানে একটা নাম দিবেন যে নামে আপনি চিনতে পারবেন, অ্যাপ্লাই, ওকে। এইবার এই ব্রিজের আন্ডারে আমি পোর্ট অ্যাসাইন করব, পোর্ট অ্যাসাইন করব, কি কি পোর্ট অ্যাসাইন করব? ভাইয়া 1 মিনিট, বলেন। আমি একটু ওয়াশরুমে ছিলাম, যদি এটা আবার এখান থেকে একটু দেখাইতেন কিছু, যদি মনে না করতেন। গত ক্লাসে আমরা ব্রিজ কনফিগারেশন করছিলাম, যারা যারা ব্রিজটা মিস করছেন আমি তাদেরকে আবার দেখাচ্ছি, কারণ আমাদের সামনে একজনের একটা রিকোয়ারমেন্ট আসছে, তো এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতেছি, সেই সাথে ব্রিজটাও দেখাই দিচ্ছি, ঠিক আছে, দেখেন। জি ভাইয়া, আবার এখন মোস্তাফিজুর কথা হচ্ছে যে আমার ইথার 2 তে পিপিইউ সার্ভার কনফিগার করা আছে, ভালো কথা। এখন আমি চাচ্ছি যে 3 নম্বর পোর্ট দিয়েও এই পিপিইউ সার্ভারের ইনফরমেশনই পাস হবে। আমি 3 নম্বর পোর্টে কোনো আইপি বসাবো না, কোনো কিছু করবো না, কিন্তু পিপিইউ সার্ভারও ক্রিয়েট করবো না, কিন্তু এই ইথার 2 তে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি, পিপিইউ সার্ভার বানাইছি, এইটাই ইথার 2 তে 3 তে ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ ইথার 3 দিয়েও পাস হবে। এটা কিভাবে করবো? আমরা ব্রিজের মাধ্যমে করবো। তো আমরা এখানে যে ব্রিজ, আমরা প্লাস বাটনে ক্লিক করলাম, এখানে একটা নাম দিলাম পিপিপিওই, এটা আপনার নিজের মতো নাম দিবেন, আপনি যেভাবে বুঝতে পারেন, সার্ভার ব্রিজ, জাস্ট অ্যাপ্লাই, ওকে, আমার ব্রিজ হয়ে গেছে। এখন আমি পোর্ট অ্যাসাইন করব। আমার রিকোয়ারমেন্ট কি আছে, যে আমার ইথার 2 দিয়ে পিপিইউ সার্ভার আছে এবং ইথার 3 দিয়ে আমি ডিস্ট্রিবিউট করবো, তাহলে ইথার 2 এবং 3 দুইটা পোর্টকে আমাকে এই ব্রিজের আন্ডারে নিয়ে আসতে হবে। তাহলে চলেন পোর্টে আসলাম, প্লাস বাটনে ক্লিক করলাম,
প্রথমে হচ্ছে ইথার 2 কে দেখাবো, এই যে ইথার 2, যেহেতু এখানে টিপিইউ সার্ভার আছে। এই যে ব্রিজ মাত্র যেটা বানাইলাম এখানে, ওইটা এখানে শো করতেছে, এই ব্রিজটা এখানে দেখাই দিলাম, জাস্ট অ্যাপ্লাই, ওকে। ইথার 2 নিয়ে আসছি, আবার প্লাস বাটন, এখান থেকে ইথার 3, এবার ইথার 3, ইথার 3 ব্রিজ ওইটাই দেখাবো, একটা ব্রিজের আন্ডারে আমরা নিয়ে আসতেছি, দেখাই দিলাম, অ্যাপ্লাই, ব্যাস শেষ। বুঝতে পারছেন? জি জি এবার আপনি ইথার 3 তে কানেক্ট করেন, সুইচ বসান বা যাই করেন, দেখবেন যে ওই আপনার ইথার 2 তে টিপিইউ সার্ভার, ওইখান থেকে ইউজার কানেক্ট হচ্ছে। এইভাবে ধরেন যে আপনি চান যে ইথার 4 কই, ইথার 4 আপনার ইয়েতে কাজ করবে, তাহলে যান প্লাস বাটনে যান, এটা তো সিলেক্ট করে ইথার 2 ব্রিজটা দেখা দিলে অ্যাপ্লাই, ওকে। এখন সব পোর্ট আপনার টিপিইউ এর আন্ডারে আছে। বুঝতে পারছি না পারি নাই? জি ভাইয়া, একবারে পাঁচ সহজ। ঠিক আছে, এই আপনারা গ্যাস ক্যামেরা ছাড়বেন না, ঘুমাইতেছে। আপনারা তো ধরিই নেই। দেখেন যে ব্রিজ কিন্তু আমরা গত ক্লাসে করছিলাম, যারা যারা মিস করছে আজকে আমি দেখাই দিলাম আবার, ঠিক আছে? মূলত ব্রিজটা হচ্ছে আমরা এই কারণে ইউজ করি, যখন আমাদের দরকার হয় যে আমরা একটা ইন্টারফেসে আমরা আইপি অ্যাড্রেস বসাবো, ওই ইন্টারফেসটাকে আমরা মানে ওই আইপি অ্যাড্রেসটাকে আমরা কয়েকটা ইন্টারফেসে ডিস্ট্রিবিউট করব, সেই ক্ষেত্রে আমরা কি করি, ব্রিজ করে এইগুলাকে আমরা এক করে দিই, একসাথে করে দিচ্ছি। এবার ইথার 2, 3, 4 এই ইথার 2 নাম্বারে আমাদের ধরেন অন্য পোর্ট দিয়ে, ধরেন আমার ইথার 4 এবং ইথার 2 তে আছে আমার লোকাল একটা ধরেন ওয়েলটি নেটওয়ার্কের হিসাবে ধরি, যেমন আমার ইথার 2 দিয়ে আমার একটা ওয়েলটি কানেক্টেড এবং ইথার 4 দিয়ে আরেকটা ওয়েলটি কানেক্টেড। এইটা আমার দেখাই দিতে হলে মনে হয় ভিলেন দেখাই দিতে হবে, না এই ব্রিজ করে দিলেই হবে? এখন এটা তো আপনার রাউটারটা কি বেজে কনফিগার করা ওটার উপর ডিপেন্ড করবে ভাইয়া। এটা এখন আমার রাউটার, এটা আমি আমার মতো করে কনফিগার করে আপনাদের দেখাচ্ছি। কারণ আপনার রাউটারটা শুরু থেকে কিভাবে কনফিগার করা, এটা তো না দেখলে বোঝা যাবে না। ওটা যদি ভিলেন বেস হয়ে থাকে, রাউটারটা যদি ভিলেন বেস হয়ে থাকে, তাহলে তো ভিলেন দিয়ে করতে হবে। আমি আপনার একটু বলে দেই, যদি ভিলেন বেস হয়ে থাকে তাহলে ভিলেনের উপরেই করতে হবে। আর যদি আপনার কোন ভিলেন না করা থাকে, যদি আলাদা আলাদা স্বতন্ত্র থাকে, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, তাহলে ব্রিজ করা যেতে পারে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে মাইক্রোটিকের বেস কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। কারণ এটা মাইক্রোটিক এমন একটা জিনিস, এটাকে আপনি বিভিন্ন ভাবে ঘুরায় ঘুরায় খাইতে পারবেন। এক ইঞ্জিনিয়ার দেখবেন, এক ইঞ্জিনিয়ারের কাজ আর এক ইঞ্জিনিয়ারের সাথে কখনো মিলবে না, এক একজন এক এক রকম ভাবে কাজ করে। যেমন আমার অফিসে আমি যেভাবে কাজ করি, আমার জুনিয়রের সাথে কাজ মিলে না, ওরা অন্যভাবে করে। আমার যে সিনিয়র আছে, মানে আমাদের বস আইটির, যে ওনার সাথে আবার আমার কাজ মিলে না, উনিও ওনার মতো করে করে। ঠিক আছে, সো এটা মাইক্রোটিক না দেখলে আসলে বোঝা যায় না। তবে যদি ভিলেন বেস হয়ে থাকে, তাহলে ভিলেন দিয়ে করতে হবে, আলাদা আলাদা ভিলেন দিয়ে পোর্ট ডিসাইড করতে হবে, দুইটা আলাদা আলাদা ওয়েলটির জন্য। বোঝা গেছে ব্যাপারটা? তারপর আর কার কোশ্চেন?